সেশন হচ্ছে এক্সারসাইজ ফর হরমোনাল হেলথ। আজকে আমরা হরমোনাল হেলথ এন্ড পিসিওএস, ইনফার্টিলিটি স্ট্রাগলস, ওবেসিটি, এই সবগুলো জিনিস নিয়ে কিভাবে এক্সারসাইজ করতে হবে, কোন এক্সারসাইজগুলো হেল্পফুল, কতক্ষণ করতে হবে, এই সবগুলো জিনিস নিয়ে ইনশাআল্লাহ ডিটেইলে ডিসকাস করব। সেই সাথে আজকে আমরা স্লিপ ম্যানেজমেন্ট নিয়েও কথা বলব। তো সেশনের শুরুতে আমি জিজ্ঞেস করেছি যে যারা আজকে আমাদের লাইভ পার্টিসিপেন্টস আছে কে কোন ধরনের এক্সারসাইজ করেন, কার্ডিও, যোগা, স্ট্রেংথ ট্রেনিং, স্ট্রেংথ যোগা। আচ্ছা, জাকিয়া আপু তো আমাদের মেন্টরশিপ করেন, কার্ডিও, যোগা সবগুলো জিনিসই করছেন। হ্যাঁ, এরপর হচ্ছে সোহেলি আপু আমাদের প্রোগ্রামের সাথে আছেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, স্ট্রেংথ ট্রেনিং শুরু করেছি মাত্র 15 মিনিটস করে 2 দিন। ওয়াকিং, অ্যারোবিক্স। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যারা এক্সারসাইজ করছে তারা কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কার্ডিও, জুম্বা, যোগা, এই টাইপের এক্সারসাইজগুলো করছে, তাই না? এগুলোই ম্যাক্সিমাম সবাই করছে। ঠিক আছে, আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা চলে আসি এক্সারসাইজ কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওয়াই ইজ এক্সারসাইজ সো ইম্পর্টেন্ট ফর আস? হ্যাঁ, এক্সারসাইজ ইনসুলিন রেজিস্ট্যান্সকে ফাইট করবে, ইনফ্লামেশনকে ফাইট করবে। বিকজ এখনকার দিনে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড ইনফ্লামেশন, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। পিসিওএস থাকুক না থাকুক, মোটামুটি বাংলাদেশি অ্যানসেস্টার যাদের ছিল, যাদের দাদা দাদি নানা নানি বা তাদেরও আগে যারা ছিল, তারা যদি বাংলাদেশে অরিজিনাল হয়ে থাকে তাহলে মোটামুটি ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন সবার আছে। হ্যাঁ, ইনফ্লামেশনটা আমাদের মডার্ন লাইফস্টাইলের ফল। ইনসুলিন রেজিস্ট্যান্সটা জেনেটিক এবং এটা আমরা ইনহেরিট করে এসেছি, ইনহেরিট করেছি আমাদের অ্যানসেস্টারদের থেকে। সো এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড ইনফ্লামেশন, এই জিনিসগুলোকে ফাইট করতে এক্সারসাইজ হেল্পফুল। এক্সারসাইজ আমাদের মুড আপলিফট করে, আমাদের সেরোটোনিনের প্রোডাকশন ইমপ্রুভ করে, আমাদের স্লিপটাকে বেটার করে। স্লিপ কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। উই ক্যানট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ স্লিপ। হ্যাঁ, ঘুমের মাধ্যমে আমাদের বডি রিজেনারেশন হয়, আমাদের বডি হিলিং হয়। ওকে, সো স্লিপটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং স্লিপ ইমপ্রুভ করার জন্য এক্সারসাইজ খুব হেল্পফুল। অলসো এক্সারসাইজ করলে যেটা হয়, আমাদের হার্টটা পাম্প করে বেশি বেশি। হ্যাঁ, আমাদের হার্ট যখন বেশি বেশি পাম্প করে তখন কি হয়, আমাদের বডির সবগুলো জায়গায়, আমাদের মাসলস, আমাদের অল বডি অর্গানস, প্রত্যেকটা জায়গায় ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। আর এই যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করলে আমাদের ইউটেরাস, ওভারি, এগুলো ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হচ্ছে। যেখানে ব্লাড সার্কুলেশন যত ভালো, সেই অর্গানটা তত হেলদি থাকে। হ্যাঁ, সেই অর্গানের সমস্যাগুলো তত কম থাকে। ওকে, সো আমাদের এই যে ইউটেরাস, ওভারি, এগুলোতে যখন ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, ব্লাডের মাধ্যমে হেলদি নিউট্রিয়েন্টস গুলো পৌঁছাবে, হ্যাঁ, হেলদি বডি কেমিক্যালস গুলো পৌঁছাবে, তখন দেখা যাবে ওই জায়গাগুলো আরো হেলদি হয়ে আসছে। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে বেনিফিটের কোথাও আমি ওয়েট লস মেনশন করেছি, যে ওয়েট লস কিন্তু কোথাও আমি মেনশন করি নাই। হ্যাঁ, তার মানে এক্সারসাইজ যখন আমি হরমোনাল ব্যালেন্সের উদ্দেশ্যে করব, ওয়েট লস ইজ নট আওয়ার মেইন গোল। ঠিক আছে, ওয়েট লস কিন্তু এখানে আমাদের গোল না। হ্যাঁ, ওয়েট লস ইজ আ বাই প্রোডাক্ট। অথবা ওয়েট লস যখন আমি করতে যাবো, আমার এক্সারসাইজের প্যাটার্নটা ডিফারেন্ট হবে, কিন্তু ওয়েট লসের জন্য আমি এক্সারসাইজ করছি না। অনেকেই মনে করে যে আমার তো ওয়েট নরমাল, আমার এক্সারসাইজ করা দরকার নেই, আমার তো ওয়েট কম, আমার এক্সারসাইজ করার প্রয়োজন নেই, এটা অনেকে ভাবে। বাট এক্সারসাইজের যে কারণে আমি করছি হরমোনাল ব্যালেন্স ইমপ্রুভ করার জন্য, হ্যাঁ, সেটা কিন্তু আসলে ওয়েটের সাথে রিলেটেড না। আপনার ওয়েট নরমাল থাকুক, কম থাকুক, বেশি থাকুক, এক্সারসাইজ আপনাকে করতে হবে। কিন্তু ওয়েটের সাথে চেঞ্জ হবে যে আপনি কোন টাইপের এক্সারসাইজ করবেন, কতক্ষণ করবেন সেটা। বাট একটা রেগুলার এক্সারসাইজ রুটিন সবাইকে মেইনটেইন করতে হবে ইনশাআল্লাহ, রিগার্ডলেস অফ ইওর বডি ওয়েট। সো পিসিওএস বা হরমোনাল ইমব্যালেন্স বা ইনফার্টিলিটির জন্য আমরা কি ধরনের এক্সারসাইজ করব? হ্যাঁ, তিনটা এক্সারসাইজ আমাদের রুটিনে থাকতে হবে। প্রথমত হচ্ছে কার্ডিও অথবা হিট, রেজিস্ট্যান্স ট্রেনিং, যোগা অর রিল্যাক্সেশন। সো এই যে কার্ডিওর মধ্যে অনেক কিছু করে যায়। এই যে আপনারা বললেন যে অ্যারোবিক্স করেন, অ্যারোবিক্স ইজ ওয়ান কাইন্ড অফ কার্ডিও। যারা জুম্বা করেন, জুম্বা ইজ ওয়ান কাইন্ড অফ কার্ডিও। যারা হাঁটছেন অথবা জগিং করছেন অথবা দৌড়াচ্ছেন, এটাও কার্ডিও। হাঁটাটা খুবই মাইল্ড কার্ডিও, মানে হাঁটাটাকে আসলে এক্সারসাইজের মধ্যে ধরা যায় না। আপনি যদি খুব পাওয়ার ওয়াক করেন অথবা ইনক্লাইনে হাঁটেন, হ্যাঁ, সেটাকে ধরা যায়। ওকে, সো এই যে সবগুলো জিনিস বললাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এটা ওয়ান কাইন্ড অফ কার্ডিও টাইপ। ওকে, সো এই জিনিসগুলো আসলে সবই কার্ডিওর মধ্যে পড়ে। হ্যাঁ, সো কার্ডিওর মধ্যে ইন্টেন্সিটি আছে, যে লো ইন্টেন্সিটি, মডারেট ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি। লো ইন্টেন্সিটি যেমন ধরেন ওয়াকিং, যারা হচ্ছে যে শুধু হাঁটে, হ্যাঁ, সেটা হচ্ছে লো ইন্টেন্সিটি। আর যারা হচ্ছে যে অনেক ফাস্ট ওয়াক করে, পাওয়ার ওয়াক করে বা দৌড়ায়, সেগুলো মডারেট। আর হিট হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, এটা নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো। তো এই হিটও বেশ বেনিফিশিয়াল। হ্যাঁ, সো আপনার রুটিনে কার্ডিও স্পেসিফিক্যালি হিট কিছুটা থাকতে হবে। হিট অনেক বেশি করা যাবে না, বুঝে করতে হবে। যাই হোক, এটা নিয়ে কথা বলবো কিছুক্ষণ পরে। দেন হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং। রেজিস্ট্যান্স ট্রেনিং আপনার রুটিনে অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে, কোন ধরনের ট্রেনিং করবেন, আমি বলছি কিছুক্ষণ পরে। দেন হচ্ছে যোগা বা রিল্যাক্সেশন। দেখুন, যোগা বা রিল্যাক্সেশনটা আমি একদম শেষে দিয়েছি। সো যোগা আসলে কি কাজ করবে, আপনাকে রিল্যাক্স করবে, দ্যাটস ইট। যোগা কিন্তু আপনাকে এর চেয়ে বেশি বেনিফিটস দিবে না। হ্যাঁ, যোগা আপনার বডির মাসলগুলোকে রিল্যাক্স করবে, আপনার মাইন্ডকে রিল্যাক্স করবে। সো যারা ওই যে বিভিন্ন ইউটিউবে দেখবেন যে ফার্টিলিটি যোগা, পিসিওএস যোগা, আমি এরকম অনেকজনকে পেয়েছি, আপনাদের মধ্যে কেউ থাকলে রেসপন্ড করবেন যে ওই ফার্টিলিটি যোগা, পিসিওএস যোগা ওগুলো করছে, আর কোনো এক্সারসাইজ নেই। হ্যাঁ, তো এরকম বলা হবে না। আপনি যদি কোনো একটা মেডিকেল কন্ডিশনকে ট্রিট করার জন্য এক্সারসাইজ করতে চান, সেই এক্সারসাইজটাকে আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ। অর্থাৎ এই এক্সারসাইজটা আপনার জন্য থেরাপির মতো কাজ করছে, একটা ট্রিটমেন্টের মতো কাজ করছে। তো সেক্ষেত্রে তখন আপনি যা ইচ্ছা তাই এক্সারসাইজ করলে হবে না, আপনাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো আপনার রুটিনে এই তিনটা জিনিসই থাকবে। ওকে, কার্ডিও থাকবে, রেজিস্ট্যান্সও থাকবে, যোগাও থাকবে। সো কার্ডিওটা কি? কার্ডিওর আরেকটা নাম হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ। কার্ডিও হচ্ছে যে এমন ধরনের এক্সারসাইজ যেগুলো আপনার হার্ট রেটকে ইমপ্রুভ করে। কার্ডিও শব্দটার অর্থ হচ্ছে হার্ট। হ্যাঁ, মেডিকেল ভাষায় আমরা কার্ডিয়া এটাকে আমরা বলি হচ্ছে, এটা অর্থ হচ্ছে হার্ট। হ্যাঁ, সো যে কোনো অ্যাক্টিভিটি যেটা হার্ট রেটকে বাড়ায় সেটা হচ্ছে কার্ডিও অ্যাক্টিভিটি। তো কার্ডিও অ্যাক্টিভিটির মধ্যে লো বা মডারেট ইন্টেন্সিটি আছে, যেমন ওয়াকিং, ডান্সিং, জুম্বা, এই জিনিসগুলো। আর হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং আছে, এটা হচ্ছে যে দেখুন আমি নিচে লিখেছি, ইটস আ মেথড অফ এক্সারসাইজিং দ্যাট ইনভলভস অল্টারনেটিং বিটুইন হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ এন্ড রেস্ট পিরিয়ডস। ঠিক আছে, অর্থাৎ আপনি প্রায় 1 মিনিট খুব হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করবেন, এরপর কিছুক্ষণ রেস্ট করবেন, আবার কিছুক্ষণ হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করবেন। হ্যাঁ, যেরকম ধরেন বারপিস, টাক জাম্পস, মাউন্টেন ক্লাইম্বার্স, এই জিনিসগুলো। ওকে, সো হিট ইজ বেনিফিশিয়াল ইফ ডান প্রপারলি। ওভারডুইং ইট ক্যান ক্রিয়েট স্ট্রেস ইন দ্য বডি। দেখেন আমি তো বড় করে লিখে দিয়েছি। অর্থাৎ হিট আপনি যখন করবেন, এটা আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে হবে। আপনি যদি অতিরিক্ত হিট করেন, এটা আপনার বডিতে স্ট্রেস ক্রিয়েট করবে, কারণ হাই ইন্টেন্সিটিতে হার্ট রেট অনেক আপ হয়ে যায়, অনেক বেড়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, যাদের অ্যাজমা প্রবলেম আছে, যাদের অ্যানিমিয়া আছে, অনেক বেশি অ্যানিমিয়া আছে, তারা কিন্তু এই হিট টাইপের এক্সারসাইজগুলো করতে পারবে না। অথবা যাদের হার্টে প্রবলেম আছে, হ্যাঁ, দেখবেন যে হঠাৎ করে আমরা শুনি না যে এই লোকটা জিম করতে গিয়ে মারা গেছে, ওই এই খেলোয়াড় যে খেলতে যে হার্ট অ্যাটাক করে ফেলছে। হ্যাঁ, এগুলো হয় হচ্ছে যে তাদের অলরেডি এক্সিস্টিং তাদের হার্টের প্রবলেম আছে। তো তারা যখন কোনো এরকম হাই ইন্টেন্সিটি কোনো এক্সারসাইজ করতে যায় বা এরকম অ্যাক্টিভিটি করতে যায়, তখন তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়। ওকে, যে কারণে আপনি যদি আপনার যদি কোনো হার্টের প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনি হিট করতে পারবেন, তখন আপনাকে লো ইন্টেন্সিটি কাজ করতে হবে। অনেকের হার্টে অনেক কনজেনিটাল ইস্যু থাকে। সো আমি আপনাদের সবাইকে জাস্ট ইন জেনারেল ইনফরমেটিভ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা নেক্সট যখন কোনো একটা হসপিটালে যাবেন কোনো ট্রিটমেন্টের জন্য অথবা টেস্ট করার জন্য, আপনারা ইসিজি করে ফেলবেন। হ্যাঁ, আমি এমন অনেক মানুষ দেখেছি যারা ইসিজি হয়তো 30-40 বছর বয়স, কিন্তু তারা ইসিজি করেই নাই। অনেকে দেখা যায় হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। হঠাৎ করে হার্ট অ্যাটাক করে না, ওই মানুষটার আগে থেকে হার্টের প্রবলেম ছিল, যেটা সে জানতো না। হঠাৎ করে একটা হিট অ্যাক্টিভিটির সময় হয়তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এই জন্য আমাদের সবারই
সবারই উচিত জীবনের যখন আপনি টেস্ট করতে যাবেন একটা হার্ট একটা ইসিজি করে ফেলেন এই সমস্যাগুলো ধরার জন্য। হ্যাঁ, ইসিজি ইজ ভেরি চিপ, 250-300 টাকা নেয়, হয়তো এখন হয়তো 500-600 হতে পারে। হ্যাঁ, কিন্তু অল্প সময় লাগে ইসিজি করে ফেলবেন, তাহলে আপনি এই জিনিসগুলো জেনে যাবেন ইনশাআল্লাহ। এনিওয়েজ, এরপর আমি আসি যে কার্ডিওটা আমরা কেন করবো, কার্ডিও করার বেনিফিটটা কি। কার্ডিও করবো বিকজ কার্ডিওটা আমাদেরকে ক্যালোরি বার্নিং এ হেল্প করে। সো যাদের ওয়েট লসটা গোল তারা কার্ডিওটা করবে। কার্ডিও কাজে হচ্ছে আমাদের ক্যালোরি বার্ন করবে, আমাদের হার্ট রেট বাড়বে। হার্ট রেট বাড়া মানে আমাদের বডিতে ব্লাড সাপ্লাইটা বেশি যাচ্ছে, ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে। ওকে, এরপর আসবে স্ট্রেংথ ট্রেনিং। হ্যাঁ, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার। এই যে নিচে দেখুন, নিচে আমি বলি, নিচের লাইনটাকে বলি যেটা আমরা রেড মার্কে করা, যে দিস প্রসেস কুড ইভেন্চুয়ালি ডিক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড ইনফ্লামেশন। আপনি যদি দেখেন কার্ডিও বেনিফিট কিন্তু কোথাও ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনফ্লামেশনের কথা লেখা নেই। কার্ডিও কি করবে, আমাদের ক্যালোরি বার্ন করবে, আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো এবং ইনফ্লামেশন বাড়ানোর জন্য যদি আমরা চাই, আমাদের অবশ্যই স্ট্রেংথ ট্রেনিং করতে। স্ট্রেংথ ট্রেনিং ছাড়া আমাদের এগুলো হরমোনাল ব্যালেন্স, আলটিমেট হরমোনাল ব্যালেন্স অ্যাচিভ করা পসিবল হবে না। ওকে, সো স্ট্রেংথ ট্রেনিংটা কি? স্ট্রেংথ ট্রেনিংটা হচ্ছে যখন আমরা আমাদের বডির মাসলগুলোকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, তো বডির স্ট্রেংথ ট্রেনিং ইনভলভস ইউজিং রেজিস্ট্যান্স ব্যান্ড, ওয়েটস অর ইওর ওন বডি ওয়েট টু অ্যাড মাসল মাস। অর্থাৎ আমরা মাসলগুলোকে রেজিস্ট্যান্স কমানো এবং ইনফ্লামেশন বাড়ানোর জন্য যদি আমরা চাই, আমাদের অবশ্যই স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। স্ট্রেংথ ট্রেনিং ছাড়া আমাদের এগুলো হরমোনাল ব্যালেন্স, আলটিমেট হরমোনাল ব্যালেন্স অ্যাচিভ করা পসিবল হবে না। ওকে, সো স্ট্রেংথ ট্রেনিংটা কি? স্ট্রেংথ ট্রেনিংটা হচ্ছে যখন আমরা আমাদের বডির মাসলগুলোকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, তো বডির স্ট্রেংথ ট্রেনিং ইনভলভস ইউজিং রেজিস্ট্যান্স ব্যান্ড, ওয়েটস অর ইওর ওন বডি ওয়েট টু অ্যাড মাসল মাস। অর্থাৎ আমরা মাসলগুলোকে যখন কাজে লাগাই তখন সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। হ্যাঁ, সো এই স্ট্রেংথ ট্রেনিং এর মাধ্যমে কি হয়? স্ট্রেংথ ট্রেনিং এর মাধ্যমে আপনার বডির এই মাসলস এবং বোনস গ্রো করে। ঠিক আছে, সো বডিতে মাসল মাস অ্যাড হবে, বোন মাস ইমপ্রুভ করবে। মাসল মাস যখন বডিতে বাড়বে তখন বডির মেটাবলিজম ইমপ্রুভ করে, ক্যালোরি বার্নিংটা ভালো হয়। ঠিক আছে, এবং আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আসে। কারণ আমাদের বডিতে এই যে মাসল, সব জায়গায় আমাদের মাসল মাসল মাসল, তাই না? মাসলই আমাদের সবচেয়ে বেশি। সো এই যে মাসলগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি মেটাবলিক্যালি অ্যাক্টিভ এবং সবচেয়ে বেশি এরা গ্লুকোজ ইনটেক করে। ওকে, সো আপনার বডিতে যদি মাসল মাস বেশি থাকে, আপনার মেটাবলিজম ইমপ্রুভ করবে। আর মাসল কি করবে? সেই ইনসুলিন, সেই গ্লুকোজ গুলোকে নিয়ে নিবে, আপনার বডির মেটাবলিজম ভালো থাকবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আসবে, গ্র্যাজুয়ালি ইনফ্লামেশন কমে আসবে। হ্যাঁ, সো রেজিস্ট্যান্স ট্রেনিং হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়াল থেরাপিউটিক ট্রেনিং, অর্থাৎ যেটার মাধ্যমে আমি মেডিকেল বেনিফিটটা পাচ্ছি। স্পেশালি যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো এবং ইনফ্লামেশন কমানো, এটাই তো আমাদের আসল উদ্দেশ্য। এগুলো কমে আসলে তো ইভেন্চুয়ালি আমাদের পিসিওএসটা ইমপ্রুভ করবে, আদার হরমোনাল ব্যালেন্স, ইমব্যালেন্সগুলো ইমপ্রুভ করবে। সেটার জন্য কিন্তু রেজিস্ট্যান্স ট্রেনিং থাকতে হবে। আপনি যদি একদম এক্সারসাইজ করার সময় না পান, 10 মিনিট সময় পান, ইউ শুড ট্রাই রেজিস্ট্যান্স ট্রেনিং। ঠিক আছে, আগে রেজিস্ট্যান্স ট্রেনিং, এরপরে কার্ডিও। তবে কারো বডি ওয়েট যদি অনেক বেশি থাকে, যে একদম 80-90 এর উপরে বডি ওয়েট, তারা হয়তো বা রেজিস্ট্যান্স ট্রেনিংটা করতে গেলে তাদের একটু কষ্ট হবে। সো তারা কার্ডিওটা দিয়ে শুরু করবে, ওয়েট কিছুটা কমে আসবে, তারপর তারা রেজিস্ট্যান্স শুরু করবে। যাদের অনেক বেশি বডি ওয়েট বা যারা এক্সারসাইজটা করতে পারেন না বডি ওয়েটের কারণে, তারা। আচ্ছা, তো এরপর আসবে মাইন্ড বডি এক্সারসাইজেস। মাইন্ড বডি এক্সারসাইজেস লাইক yoga, pilates and tai chi, হ্যাঁ, they can improve blood circulation and reduce stress level that worsen your PCOS symptoms. Okay, so এই যে yoga, pilates বা tai chi টাইপের যে এক্সারসাইজ গুলো আছে, যেগুলো খুব স্লোলি করা হয়, ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ করে, সেটা এরা কি করে? এরা জাস্ট ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করছে। ব্লাড সার্কুলেশন খুব বেশি ইমপ্রুভ করছে না। কার্ডিওতে যেরকম অনেক ভালো ব্লাড সার্কুলেশন হয়, হার্ট পাম্প করার রেট বেড়ে যায়, এখানে yogaতে কিন্তু সেরকমটা হয় না। হ্যাঁ, জাস্ট আপনার ফ্লেক্সিবিলিটিটা বাড়বে, কিছুটা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, খুব বেশি না, আর স্ট্রেস লেভেল কমবে, মানে ইউ ফিল রিল্যাক্সড, দ্যাটস ইট। এটা খুব বেশি বেনিফিট নাই। সো আপনার রুটিনে yoga আসবে সবার শেষে। ঠিক আছে, সবার শুরুতে আসবে স্ট্রেংথ ট্রেনিং, দেন কামস কার্ডিও, দেন হচ্ছে যোগা। আচ্ছা, সো ওয়ার্কআউট রুটিন কেমন হবে, এটা আমাদের একটা কোয়েশ্চেন, যে আমরা আসলে ওয়ার্কআউটটা কিভাবে সাজাবো, কেমন করে আমরা ওয়ার্কআউট করবো। তো প্রথমত ফ্রিকোয়েন্সি অফ ওয়ার্কআউট, এটা কে কতক্ষণ ওয়ার্কআউট করবে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। হ্যাঁ, যাদের হচ্ছে ওয়েট একদম কম, যে নর্মাল ওয়েটের নিচে আছে বডি ওয়েট, তারা কি করবে? তারা হয়তো বা সপ্তাহে 2 থেকে 3 দিন এক্সারসাইজ করলেই তাদের জন্য ইনাফ। হ্যাঁ, তারা 2 থেকে 3 দিন হাফ অ্যান আওয়ার করে জাস্ট স্ট্রেংথ ট্রেনিং করবে, তাহলেই চলবে, তাদের খুব বেশি কার্ডিও করা দরকার নেই। হ্যাঁ, যোগা যদি করতে চায়, ইটস আপ টু দেম, যোগার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, যখন ইচ্ছা যে কোনো কিছু করতে পারে। এরপরে যাদের হচ্ছে ওয়েট নর্মাল, যে এটা মেইনটেইন করতে হবে, নর্মাল ওয়েটই আছে, তারাও এরকম 2 থেকে 3 দিন স্ট্রেংথ ট্রেনিং করলো, সাথে একদিন কার্ডিও করলো। হ্যাঁ, আর যোগা ইটস আপ টু ইউ। যাদের বডি ওয়েট বেশি আছে, তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে সপ্তাহে 4 থেকে 5 দিন, সপ্তাহে 4 থেকে 5 দিন 40 মিনিটস। তো 40 মিনিটস টানা এক্সারসাইজ করতে অনেকে কষ্ট হয়, সেক্ষেত্রে একটু ব্রেক নিয়ে হয়তো বা 50 মিনিটস হতে পারে, বাট খুব বেশি ব্রেক নেওয়া যাবে না, যে 10 মিনিট এক্সারসাইজ করলাম, তারপর 15 মিনিট ব্রেক নিলাম, তারপর আবার 10 মিনিট এক্সারসাইজ করলাম, এটা করা যাবে না। হ্যাঁ, টানা এক্সারসাইজ করে যেতে হবে। তো যাই হোক, 40 থেকে 50 মিনিট সপ্তাহে 4 থেকে 5 দিন যাদের ওয়েট বেশি আছে। তো এই যে সপ্তাহে 4 থেকে 5 দিন, তার মধ্যে সপ্তাহে 2 থেকে 3 দিন স্ট্রেংথ, 2 থেকে 3 দিন কার্ডিও, মানে স্ট্রেংথ হচ্ছে অ্যারাউন্ড মানে 50-50 আর কি, অর্ধেক করে, অর্ধেক টাইম আপনি কার্ডিও করবেন, অর্ধেক টাইম আপনি স্ট্রেংথ করবেন। যদি বডি ওয়েট অনেক বেশি থাকে, যেটা বললাম যে হয়তো 90 কেজির উপরে, যাদের হয়তো বা স্ট্রেংথ করতে শুরুতে কষ্ট হয়, হ্যাঁ, স্ট্রেংথ ট্রেনিং কিন্তু ইট টেকস মাচ এফোর্ট। তো যাদের স্ট্রেংথ করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি বডি ওয়েটের কারণে, তারা শুরুর দিকে হয়তো বা স্ট্রেংথ কম করবে, সপ্তাহে 1 দিন, বাকি দিনগুলো সে কার্ডিও করবে। আর যখন আস্তে আস্তে বডি ওয়েট কমে যাবে, বা সে যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, যে হ্যাঁ এখন সে আস্তে আস্তে ওয়েট তুলতে সে এখন হ্যাবিচুয়েটেড, তখন সে আস্তে আস্তে স্ট্রেংথটা বাড়াবে, কার্ডিওটা কমিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, সো এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে, বডি ওয়েটের উপর ভ্যারি করবে। যাদের অ্যানিমিয়া আছে, অথবা যাদের হচ্ছে হার্টের প্রবলেম আছে, বা যাদের অ্যাজমা আছে, তারা কিন্তু হিট কার্ডিও কম করবে বা মাইল্ড করবে, তারা স্ট্রেংথটা বেশি করবে। হ্যাঁ,
সো এই যে আমি কিন্তু কথাগুলো বলে দিয়েছি, আপনারা যারা ওজন টোজন নিয়ে বলছেন তারা এই যে আমি যে জিনিসগুলো বললাম এগুলো আমাদের রেকর্ডিং থেকে আরেকবার একটু শুনে নিন, একটু নোট করে ফেলেন, তাহলেই হবে। ওকে, সো এই যে ওয়ার্কআউটের ফ্রিকোয়েন্সিটা এটা পার্সন টু পার্সন, বডি ওয়েটের উপর, হেলথ কন্ডিশনের উপর ভ্যারি করবে। হ্যাঁ, আচ্ছা। আর আর যোগার কথা কিন্তু আমি বলেছি যে যোগাটা আপনাদের ইচ্ছা, মানে যোগা এই যে আমি রুটিনের বললাম এই রুটিনের মধ্যে আসবে না। যোগা আপনাদের এর বাইরে, আপনি যেভাবে ইচ্ছা রিল্যাক্স করতে চান যোগা আপনার এর বাইরে যা যা ইচ্ছা করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, বাট যোগা বা হাঁটাহাঁটি, আরেকটা জিনিস হচ্ছে ওয়াকিং, ওয়াকিং এর মধ্যে আসবে না। হ্যাঁ, সেই যে আমি একটা রুটিন বললাম যে 40 থেকে 50 মিনিট সপ্তাহে 4 থেকে 5 দিন, হ্যাঁ, অথবা সপ্তাহে 2 থেকে 3 দিন, যাদের ওয়েট নরমাল অথবা কম, হ্যাঁ, তাদের জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন। তো এর মধ্যে কিন্তু হাঁটাহাঁটি নেই, ওয়াকিং নেই। ওয়াকিং হচ্ছে এর বাইরে। আপনি যদি এর বাইরে ওয়াকিং করতে চান আপনি আপনার মতো করে ওয়াক করবেন, নো প্রবলেম। আপনি আপনার মতো করে যোগা করবেন, কারণ এগুলোকে আমরা অ্যাকচুয়াল এক্সারসাইজের মধ্যে ধরি না। এগুলো জাস্ট হচ্ছে আপনি একটু হাঁটাচলার মধ্যে থাকবেন, আপনার মুভমেন্টটা ভালো করবে, দ্যাটস ইট। ওকে, এরপর আসছে প্রি ওয়ার্কআউট এন্ড পোস্ট ওয়ার্কআউট নিড। তো অ্যাকচুয়ালি আইডিয়ালি আপনার ওয়ার্কআউটের আগে একটু কার্বোহাইড্রেট খাওয়া উচিত। কার্বোহাইড্রেট আমাদেরকে কি করে? কার্বোহাইড্রেট আমাদেরকে একটা কুইক এনার্জি দেয়, মানে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। সো আপনি এক্সারসাইজের আগে অল্প কিছু কার্বোহাইড্রেট খেয়ে নিলে এক্সারসাইজের সময়টা আপনি উইক ফিল করবেন না। তবে এক্সারসাইজের ইমিডিয়েটলি সাথে সাথে যে মাত্র খেয়ে এক্সারসাইজ করলাম এটা ঠিক না। অ্যাটলিস্ট 20 to 30 মিনিটস আগে কিছু একটা আপনি খেয়ে নিলেন। হ্যাঁ, খালি পেটে এক্সারসাইজ করাটা আমরা অ্যাপ্রিশিয়েট করবো না, কারণ খালি পেটে এক্সারসাইজ করলে কি হয় যে প্রথমত এক্সারসাইজের সময় আপনি এনার্জি ভালো পাবেন না, বডিতে অনেক বেশি স্ট্রেস ক্রিয়েট হয়ে যাবে। একটা তো আপনি ফাস্টিং, তার উপর আবার এক্সারসাইজ করছেন, সো বডিতে স্ট্রেস ক্রিয়েট করবে। যোগা করতে পারেন, যে যোগা করলেন, হাঁটাহাঁটি করলেন, সেগুলো ফাস্টিং উইন্ডোতে ওকে, কিন্তু স্ট্রেংথ ট্রেনিং বা হিট কার্ডিও এগুলো ফাস্টিং উইন্ডোতে করবেন। হ্যাঁ, তো অনেকে মনে করে আমি ফাস্টিং উইন্ডোতে এক্সারসাইজ করবো আরো ভালো হবে, আরো আরো ক্যালোরি বার্ন হবে। হ্যাঁ, তো ব্যাপারটা তা না। যখন অতিরিক্ত ফাস্টিং উইন্ডোতে আপনি অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলেন, তখন কিন্তু আপনার বডি একটা স্ট্রেস মোডে চলে যাবে। ঠিক আছে, আর যেটা বলছিলাম যে ওয়ার্কআউটের আগে আপনি কিছুটা কার্বোহাইড্রেট রিচ খাবার খেয়ে নেবেন, আর ওয়ার্কআউট শেষ হলে আপনি একটু প্রোটিন খাবেন। হ্যাঁ, এটা এটা যদি ওয়ার্কআউটের পরে প্রোটিন খেতে না পারেন খুব বেশি সমস্যা নেই, বাট ওয়ার্কআউটের আগে কিছুটা খেয়ে নেবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে যারা সন্ধ্যা বা রাতে এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে ওয়ার্কআউট শেষ করে শাওয়ার টাওয়ার করে তারপরে প্রোটিন খেতে খেতে অনেক লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা আগে খাবার শেষ করে নেবেন, নো প্রবলেম। ওয়ার্কআউটের পরে যে খেতেই হবে দ্যাট ইজ নট নেসেসারি। হ্যাঁ, কিন্তু ওয়ার্কআউটের পরে একটু প্রোটিন খেয়ে নিলে সেটা ভালো, সেটা হচ্ছে মাসল রিকভার করে। ওকে, সো আপনি এমন ভাবে প্ল্যান করবেন যেন খাওয়ার আগে ওয়ার্কআউটের আগে কিছুটা কার্বোহাইড্রেট, ওয়ার্কআউটের পরে প্রোটিন। আচ্ছা, সো দেখুন আমি আবার এখানে রেড মার্কে লিখেছি যে নেভার ওয়ার্কআউট ডিউরিং ফাস্টিং উইন্ডো, যেটা কিছুক্ষণ আগে বললাম। আর ইফ ইউ আর ট্রাইং টু কনসিভ অ্যাক্টিভলি, আপনি যদি অ্যাক্টিভলি এই মাসে আপনি কনসিভ ট্রাই করছেন, এই সময়টা থাকেন, সেক্ষেত্রে ডোন্ট এক্সারসাইজ, ডোন্ট ইন্টেন্স ওয়ার্কআউট ইন লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজ কখন? আফটার ওভুলেশন। তো আপনি যখন জানেন যে হ্যাঁ ওভুলেশন হয়ে গেছে, এই সময়টার পরে আপনি আর হেভি ওয়ার্কআউট করবেন, হেভি স্ট্রেংথ ট্রেনিং করবেন না, হিট কার্ডিও এগুলো করবেন। হালকা এক্সারসাইজ করতে পারেন, যে অল্প কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করলেন, একটু পাওয়ার ওয়াক করলেন, একটু জগিং করলেন। হ্যাঁ, এই জিনিসগুলো ঠিক আছে, কিন্তু অনেক বেশি জাম্পিং আছে, লাফালাফি আছে, খুব হিট আছে, অনেক বেশি স্ট্রেংথ আছে, হ্যাঁ, এই টাইপের এক্সারসাইজ গুলো করবেন আফটার ওভুলেশন। আর ওভুলেশনের আগে সবই করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে পিরিয়ডের সময়। পিরিয়ডের সময়টাতেও আমি প্রেফার করবো যে আপনারা কোনো এক্সারসাইজ করবেন না, এই যে হালকা কিছু করতে পারেন। যদি চান যে একটু হাঁটাহাঁটি করলেন, হাঁটাহাঁটিটাই বেশি করলেন, একটু যোগা করলেন, মানে যেগুলোতে বডির উপর স্ট্রেস পড়ে না এগুলো। কারণ পিরিয়ড ইটসেলফ ইজ আ স্ট্রেসফুল কন্ডিশন ফর দ্য বডি, এন্ড এটা এমন একটা সময় যখন আমাদের বডি তার বডি থেকে অনেক কিছু বের করে দিচ্ছে, বডিতে অনেক হরমোনাল চেঞ্জেস হচ্ছে, বডি ইজ ওয়ার্কিং হার্ড টু রিমুভ দ্য টিস্যু ফ্রম দ্য ইউটেরাস। হ্যাঁ, সো এই সময় দেখবেন এমনিতে আমরা অনেক টায়ার্ড থাকি, তাই না? পিরিয়ডের সময়টাতে টায়ার্ড লাগে, শরীর ভালো লাগে না। কেন আপনি টায়ার্ড ফিল করেন? মুড সুইং হয়, আপসেট লাগে, ডিপ্রেস লাগে। ওয়াই ইজ দ্যাট? বিকজ আপনার বডি অন্য একটা জায়গায় এনার্জি বেশি দিচ্ছে, যে কারণে আপনি আপনার মাইন্ড থেকে আপনি উইক ফিল করছেন, বা আপনি শরীরটা ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, এই জিনিসগুলো এটা আমাদের সবারই হয়, তাই না? Because your body is working in another is in another section, or আপনার বডি স্বাভাবিকের তুলনায় একটু বেশি কাজ করছে। সো এই সময়টাতে আমরা আমাদের বডিকে যতটা সম্ভব রেস্ট দিব, বেশি স্ট্রেস অ্যাড করবো না। সো এই সময়টাতে এক্সারসাইজ করবেন না, জাস্ট হাঁটাহাঁটি, যোগা, এই টাইপের কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস এগুলো করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যারা ট্রিটমেন্টের সময় ট্রিটমেন্টে থাকেন, যেহেতু লেট্রোজল খাচ্ছেন, এখন ওভুলেশন ইন্ডাকশনের সাইকেল শুরু হয়ে গেছে, আইইউআইতে আছেন অথবা আইভিএফ সাইকেলে আছেন, আইভিএফ এর এগ ম্যাচুরেশন হচ্ছে, অথবা আপনি ইনজেকশন নিচ্ছেন, হরমোনাল ইনজেকশন নিচ্ছেন। হ্যাঁ, এই সময়টাতে আপনি হেভি এক্সারসাইজ গুলো করবেন। হ্যাঁ, কারণ এই সময় হয় কি যে আমাদের ওভারি গুলো অনেক বড় হয়ে যায়, ট্রিটমেন্টের কারণে ওভারি গুলো অনেক বড় হয়ে যায়, এক্স গুলো অনেক বড় হতে থাকে। তো অনেক সময় অনেকে পেইন হয়, স্পেশালি যারা আইভিএফ এর এগ কালেকশন ফেজে থাকেন। আইভিএফ এ তো অনেক বেশি স্টিমুলেট করা হয়, তো তখন দেখা যায় ওই সময়টাতে যদি আপনি হেভি এক্সারসাইজ করেন তখন ব্যথা হতে পারে, পেটে সমস্যা হতে পারে। তো এই জন্য এই সময়গুলোতে আপনি এক্সারসাইজটা করবেন, খুব ইন্টেন্স এক্সারসাইজ করবেন না, যেমন হিট করবেন না বা খুব হেভি স্ট্রেংথ করবেন। আর রেস্ট ডে রাখতে হবে সপ্তাহে 7 দিন। অনেক আছে যে খুব এক্সাইটেড যে আমি সপ্তাহে 7 দিন এক্সারসাইজ করবো। আমার এরকম একজন ক্লায়েন্ট ছিলেন, একজন না দুইজন ক্লায়েন্টকে আমি পেয়েছি। হ্যাঁ, একজন তো আমাদের মেন্টরশিপে ছিলেন, সো শি ওয়াজ ভেরি এক্সাইটেড। উনি যে আমি প্রতিদিন এক্সারসাইজ করবো, উনি প্রতিদিন 2-3 ঘন্টা করে এক্সারসাইজ করবে। তো তাকে আমি জোর করে করে থামাতাম যে না, এত এক্সারসাইজ করা যাবে না। আরেকজনকে পেয়েছিলাম, উনি আমাদের ক্র্যাশ কোর্সের পার্টিসিপেন্ট ছিল। তো যেদিন আমি এক্সারসাইজ সেশন নেই সেদিন উনি খুব অবাক হয়েছিলেন যে আমি তো প্রতিদিন জিমে যাই, জিমে যে আমি 2-3 ঘন্টা এক্সারসাইজ করি। হ্যাঁ, যে না, এটা এটা দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্য রাইট ওয়ে। তো প্রতিদিন এক্সারসাইজ করা যাবে না। ওই যে বলেছি আমি 40 থেকে 50 মিনিট, এর বেশি এক্সারসাইজ করা যাবে না। এর বেশি আপনি ওই যে যোগা করেন, হাঁটাহাঁটি করেন, বাট হেভি এক্সারসাইজ লম্বা সময় করা যাবে না। অনেকে আছে সকালে 1 ঘন্টা করবে, বিকালে 1 ঘন্টা এক্সারসাইজ করবে। হ্যাঁ, নো, আমরা আমাদের বডিতে স্ট্রেস অ্যাড করবো না। হ্যাঁ, আমাদের বডি এমনিতেই অনেক স্ট্রেস, এর উপর আমরা হেভি স্ট্রেস অ্যাড করবো। ঠিক আছে?
এই যে দেখুন এখানে আমি বলেছি যে ওভার ট্রেনিং ক্যান ইনক্রিজ কর্টিসল হরমোন রিজাল্টিং ইন হরমোনাল ইমব্যালেন্স। ঠিক আছে, সো এরকম ওভার ট্রেনিং আমরা করবো, সময় থাকুক, হয়তো আমার সময় আছে, এনার্জি আছে, তারপর আমরা করবো না। হ্যাঁ, কারণ এটা ছেলেরা করতে পারে, বিকজ ছেলেদের বডিতে টেস্টোস্টেরন হরমোন বেশি, ওরা এই টাইপের স্ট্রেসফুল অ্যাক্টিভিটিস, স্ট্রেসফুল ট্রেনিং এগুলো ছেলেরা করতে পারে। ছেলেরা 2-3 ঘন্টা এক্সারসাইজ করলে ওদের বডি ফিজিওলজিতে কোনো চেঞ্জ আসে না, বরং তাদের জন্য ভালো, ছেলেদের জন্য এটা ভালো। কিন্তু মেয়েদের জন্য এটা খারাপ। আমরা যখন এক্সেসিভ ফিজিক্যাল ওয়ার্ক করি, যেখানে ফিজিক্যাল স্ট্রেন নিতে হয় আমাদের, সেটা কিন্তু আমাদের বডিতে হার্ম করে। ঠিক আছে, সো এক্সেসিভ করা যাবে না, এটা মাথায় রাখবেন। ওকে, সো এক্সেসিভ ট্রেনিং করা যাবে না, এক্সেসিভ ফাস্টিং করা যাবে না, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, এগুলো আমাদের ফিমেল হরমোনের জন্য এগুলো ভালো না। ছেলেদের জন্য ঠিক আছে, বাট মেয়েদের জন্য এটা ঠিক নেই। ওকে, সো এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এরপর আমি সবার কমন কোয়েশ্চেন, এটা আমি জানি, এটা সবার কোয়েশ্চেন, কিভাবে পেটের ফ্যাট কমাবো, এই কোয়েশ্চেনটা আমি অ্যান্সারে যাবো। তো তার আগে এই যে এতক্ষণ আমি যে জিনিসগুলো বললাম, এর মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? লেট মি নো। আচ্ছা, ওভুলেশন বলতে টাইম কি পিরিয়ডের 10 to 20 ডেজ মিন করছেন? আচ্ছা, এখন আপু অবন্তী আপু একটা সুন্দর কোয়েশ্চেন করেছেন, আমি এটা একটু পরে জাস্ট 1 মিনিটের মধ্যে অ্যান্সার করছি। আগে এক্সারসাইজ সম্পর্কিত অন্য কারো কোয়েশ্চেন আছে কিনা আমি সেটা একটু দেখে নিই। সাইন্স রাইসা সাদি আপু জিজ্ঞেস করেছেন যে কি দেখে, কোন সাইন দেখে বুঝবো যে হার্টের প্রবলেম আছে? আনফরচুনেটলি সবসময় হার্টের প্রবলেমটা বোঝা যায় না। হ্যাঁ, দুই একটা সাইন আছে, যেমন আপনি হয়তো কোনো হেভি কিছু করতে গেলে আপনার বুকে হয়তো একটু ব্যথা করে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ হয়তো একটু বুকে ব্যথা হচ্ছে, চেস্ট পেইন হচ্ছে, সেটা এই টাইপের। আপনি যে হয়তো অনেক দৌড়াচ্ছেন, জোরে জোরে দৌড়ালে হঠাৎ করে খুব বেশি হার্টের কিছু মনে হয়, এগুলো কিছু কমন সাইন। সাইন ছাড়াও হতে পারে, সাইন ছাড়াও অনেকে দেখা যায় যে হার্টের প্রবলেম ছিল, হয়তো সে জানেই না। যেমন রিসেন্টলি এরকম হয়েছে, আমাদের ড্রাইভার মানে হি ওয়াজ ভেরি ইয়াং, অ্যারাউন্ড 40 to 42 ইয়ার ওল্ড, এরকম ছিল, 40-42 বছর বয়স, খুব বেশি না। হি ওয়াজ আ ভেরি হেলদি ম্যান, আদারওয়াইজ খুবই ভালো, খুবই হেলদি ম্যান। কখনো ওনার কোনো অসুস্থতার কথা শুনি নাই। তো এই গত 2 মাস আগে কুরবানিদের পর ওনার বাসা চেঞ্জ করবেন। সো যেটা হচ্ছে যে বাসা চেঞ্জ করার সময় সে যে হেভি জিনিস মালপত্র তুলেছে, তুলতে যে তার হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলো। সে তার মাকে বললো যে আমার বুকে একটু মালিশ করে দাও। তো তখন তার মা বুকে তেল মালিশ করলো, তেল মালিশ করার পর সে বলছে যে হ্যাঁ মা মালিশ করে দিচ্ছে, আমার ভালো লাগছে বলে সে উঠে ওয়াশরুমে গেল। ওই ওয়াশরুমে পড়ে হার্ট অ্যাটাক, হ্যাঁ মানে ইনস্ট্যান্টলি মারা গেল। মানে হি ওয়াজ আ ভেরি, আদারওয়াইজ হি ওয়াজ আ ভেরি হেলদি ম্যান। সেই আগের দিনও সে ডিউটি করে গেছে। হ্যাঁ, সো এটা তো আসলে হঠাৎ করে মানুষের হার্ট অ্যাটাক হয় না, তার মানে সেই লোকটা আসলে আগে থেকে হার্টের প্রবলেম ছিল, সে জানতো না, কখনোই সে জানেনি। ঠিক আছে, কিন্তু যে হেভি লোড তুলেছে বাসা চেঞ্জ করার সময়, তখন আনফরচুনেটলি এরকম একটা হয়েছে। সেই জন্য আমি আসলে সবাইকে বলি যে আপনারা একটা ইসিজি করে ফেলুন। আমরা তো ব্লাড টেস্ট করতে করার জন্য বিভিন্ন অসুস্থতা বিভিন্ন সময় হসপিটালে যাচ্ছি, তাই না? তো নিজে থেকে একটা ইসিজি করে ফেলুন সবাই। আচ্ছা, কার্ডিওতে ওই যে আপু, কার্ডিওতে এটা না ডিপেন্ড করছে হার্ট রেট কত রাখলে ভালো, এটা ডিপেন্ড করবে আপনার উপর। হ্যাঁ, যে আপনি কতটুকু হার্ট রেট বাড়লে আপনি সমস্যা ফিল করছেন, আপনি কমফোর্টেবলি আপ করতে পারছেন। অনেকে আমি দেখেছি 180 তে গেলে দে ফিল ভেরি ব্যাড, অনেকে 160 170 তে উঠলে দে ফিল ব্যাড। হ্যাঁ, সো এটা আসলে পার্সন টু পার্সন ডিপেন্ড করবে। আপনি যখন দেখবেন যে আপনার শরীর খারাপ লাগছে, আপনি আর করতে পারছেন না, স্টপ দেয়ার। আচ্ছা, স্ট্রেংথ ট্রেনিং করলে আমার ব্লিডিংটা ঠিকভাবে হয়, ইভেন দো ইটস টায়ারিং ইন মাই পিরিয়ড, আদারওয়াইজ অনেক কম হয়, হোয়াট শুড আই ডু? আপু আপনি স্ট্রেংথ ট্রেনিং করবেন, কিন্তু পিরিয়ডের সময় করবেন না। হ্যাঁ, পিরিয়ডের সময় এক্সারসাইজ করবেন না। আচ্ছা, এবার আমি অবন্তী আপু কোশ্চেনে চলে আসি যে ওভুলেশন টাইম। আচ্ছা হ্যাঁ, সাদি আপু জিজ্ঞেস করছেন ওভুলেশনের স্পেসিফিক সিম্পটম। তো ওভুলেশনের কিছু ফিজিক্যাল সিম্পটম আছে, যেমন যে পেটের যে কোনো এক পাশে একটু চিনচিন করে ব্যথা, খুব বেশি ব্যথা না, মানে মনে হলো যে একটু ক্র্যাম্প হলো, একটু ব্যথা হচ্ছে এরকম। হ্যাঁ, দেন হচ্ছে ডিসচার্জটা বেড়ে যাবে, ফার্টাইল ডিসচার্জটা বেড়ে যাবে। ওকে, আর অনেকের ক্ষেত্রে সেক্স ড্রাইভটা বেড়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় স্মেল সেন্সেশন বেড়ে যায়, সবকিছুতে বেশি স্মেল পাচ্ছে, অনেকে দে ফিল ভেরি হ্যাপি ডিউরিং ওভুলেশন। হ্যাঁ, বাট দিস আর ভেরি ভেগ সাইন্স। হ্যাঁ, এই সাইনগুলো যে সবাই ফিল করবে তা না, আবার প্রত্যেকটা সাইকেলেই যে আপনি ফিল করবেন তাও না, হয়তো আপনি একটা সাইকেলে ফিল করলেন, পরের সাইকেলে ফিল করলেন। হ্যাঁ, সো এগুলো আসলে স্পেসিফিক না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এই যে সিম্পটম যেগুলো বললাম সেগুলোর উপর ডিপেন্ড করা যাবে, কারণ ওই যে পেটের কোনো এক পাশে একটু হালকা ব্যথা, এটা এমনিতেও হয় অনেক সময়। হ্যাঁ, সো আর ডিসচার্জ তো অনেকে দেখা যায় এমনিতেই ডিসচার্জ বেড়ে যায়। ঠিক আছে, সো এগুলো আসলে ফিজিক্যাল সিম্পটম অনেকে এগুলো ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে না, সেক্ষেত্রে ডিপেন্ড করা যাবে, কারণ ওই যে পেটের কোনো এক পাশে একটু হালকা ব্যথা, এটা এমনিতেও হয় অনেক সময়। হ্যাঁ, সো আর ডিসচার্জ তো অনেকে দেখা যায় এমনিতেই ডিসচার্জ বেড়ে যায়। ঠিক আছে, সো এগুলো আসলে ফিজিক্যাল সিম্পটম অনেকে বুঝতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো বেইগ, এগুলো ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে না। সেক্ষেত্রে আপনারা প্রেগন্যান্সি টেস্টের মতো ওভুলেশন প্রেডিকশন কিট পাওয়া যায়, সেটা দিয়ে টেস্ট করতে পারেন। হ্যাঁ, আর এই যে 10 থেকে 20তম দিন, এটা হচ্ছে যাদের একদম অন ডেট পিরিয়ড হচ্ছে, অর্থাৎ প্রতি মাসের 5 তারিখ, মানে প্রতি মাসের 5 তারিখেই যাদের পিরিয়ড হয়, একদম 30 ডেজ বা 28 থেকে 30 ডেজের সাইকেল, তাদের ক্ষেত্রে 10 থেকে 20তম দিন ওভুলেশনের জন্য। আর যাদের পিসিওএস আছে অথবা পিরিয়ড একটু ডিলে হয়, হ্যাঁ, যে পিরিয়ড হয়তো বা প্রতি মাসে 7 দিন পিছিয়ে যায়, 7 থেকে 10 দিন পিছিয়ে যায়, অথবা পিসিওএস আছে রেগুলার পিরিয়ড, তাদের ক্ষেত্রে 10 থেকে 20 দিনের মধ্যে হিসেব করা যাবে না। হ্যাঁ, পিসিওএস এ অফেন ওভুলেশনটা ডিলে হয়, দেরিতে হয়। যেমন আমি যে মাসে কনসিভ করেছিলাম সেই মাসে আমার ওভুলেশন পেয়েছিল 22তম দিনে, 21 বা 22তম দিনে। যে কারণে আপনি যদি 10 থেকে 20তম দিন ধরে রাখেন এবং ওই সময় ইন্টিমেসি করে আপনি ইন্টিমেসিটা বাদ দিয়ে দেন, তাহলে কি হবে যে আপনার এক্সাক্ট ওভুলেশনটা আপনি মিস করে ফেলতে পারেন যদি আপনার পিরিয়ড অন ডেট না হয়। হ্যাঁ, একটু ডিলেড পিরিয়ডের ইস্যু থাকে বা পিসিওএস থাকে।
যে কারণে যাদের এরকম একটু ডিলে হয় পিরিয়ড অথবা পিসিওএস আছে, পিরিয়ডস আছে, তাদেরকে আমি সাজেস্ট করি যে আপনারা যেটা করবেন ওভুলেশনটা ট্র্যাক করবেন। ঠিক আছে? আচ্ছা আপু, ওভুলেশন তো আসলে আজকে আমাদের কোর্সে কন্টেন্ট না, ওভুলেশন নিয়ে কথা বলতে গেলে আমাদের 2 ঘন্টা কথা বলতে হবে। আমি ছোট করে বললাম আমাদের একটা ওভুলেশন ট্র্যাকিং টিউটোরিয়ালও আছে, আপনারা যদি চান সেটা আমাদের পেজ থেকে পারচেজ করে নিতে পারেন, রেকর্ডেড একটা ভার্সন আছে। তো ওখানে আমি জিনিসগুলো নিয়ে ডিটেইলে কথা বলেছি। আর এই যে ছোট করে বললাম যে ওভুলেশনটা যখন হবে এটা কিছু ফিজিক্যাল সিম্পটম আছে কিন্তু সেটা সবসময় ধরা যায় না। সো বেস্ট হচ্ছে যারা স্পেশালি কনসেপ্ট ট্রাই করছেন তাদের জন্য বেস্ট হচ্ছে যে তারা ওভুলেশন কিটটা ইউজ করবেন। আচ্ছা নাইমা আপু বলেছেন যে ওভুলেশন মানে কি? ওভুলেশন হচ্ছে যখন এগটা রিলিজ হয়, হ্যাঁ ওভারিজ থেকে যখন এগটা রিলিজ হয় সেটাকে আমরা বলি ওভুলেশন। এগ যখন রিলিজ হয় তখনই হচ্ছে যদি ইন্টিমেসি হয় সেক্ষেত্রে হাজবেন্ডের স্পার্ম এন্টার করলে স্পার্ম এন্ড এগ মিলে জাইগোট ফর্মেশন হয়, কনসেপশন হয়। আচ্ছা জারিনা আপু বলছেন যে আই মেন্ট পিরিয়ডের টাইমে স্ট্রেংথ ট্রেনিং করলে ব্লিডিংটা ভালো হয়। না না আপু, পিরিয়ডের সময় এক্সারসাইজ করার দরকার নেই। ঠিক আছে? ব্লিডিং কম হোক, ব্লিডিং বাড়ানোর দরকারটা কি? ব্লিডিং কম হোক, যতটুকু আপনার বডি রিলিজ করা দরকার আপনার বডি ততটুকু রিলিজ করবে। ঠিক আছে? আপনি আগে করবেন, যখন পিরিয়ড শুরু হয়ে যাবে তখন আর এটা স্ট্রেপ করবেন না, একদম হালকা কিছু করতে পারেন, লো ইন্টেন্সিটি, হেভি ইন্টেন্সিটি কিছু করবেন না। হ্যাঁ আচ্ছা শাফিয়া আপুর কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে আমি আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাবো। আপু আমার রিসেন্টলি বেশি এনার্জি দিতে পারি না, স্ট্রেংথ তুলতে বা স্ট্রেচিং করতে, ইজ ইট ফর হাইপোথাইরয়েডিজম? হ্যাঁ হতে পারে হাইপোথাইরয়েডিজম, অথবা অ্যানিমিয়া আছে কিনা, অনেক সময় অ্যানিমিয়া থাকে মেয়েদের, আয়রন ডেফিসিয়েন্সি থাকে, সো ব্লাড যখন কমে যায় অ্যানিমিয়া থাকে তখন কিন্তু এরকম উইকনেসটা ফিল হয়। সো আমি বলবো যে আপনি একটা থরো চেকআপ করে নেন যে কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখে নেন। ওকে সো কমন কোয়েশ্চেন, হাউ টু রিডিউস টামি ফ্যাট ইফেক্টিভলি, এটা কার এই কোয়েশ্চেনটা আছে লেট মি নো। হ্যাঁ অ্যানিমিয়া আছে 9 পয়েন্ট, এই যে অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া থাকলে তো আপনার উইক লাগবে। আচ্ছা সো এবারই একটা কমন, তাই না? সবারই একটা কমন চাওয়া আছে, তো সবার একটু মন খারাপ করে দিব আমি। ঠিক আছে? যারাই খুশি হয়েছিলেন যে আচ্ছা কোয়েশ্চেনের অ্যান্সার জানা যাবে তাদের মনটা খারাপ করে দিব। সেটা হচ্ছে যে টামি ফ্যাট আসলে এভাবে করে কমানো যায় না। হ্যাঁ আলাদা করে টামি ফ্যাট কমানোর কোনো এক্সারসাইজ নেই, আলাদা করে টামি ফ্যাট কমানো যায় না। আপনি এক্সারসাইজ ইউটিউবে ঢুকে দেখবেন বেলি ফ্যাট রিডিউসিং এক্সারসাইজ, বেলি ফ্যাট এক্সারসাইজ, বেলি এক্সারসাইজ, হ্যাঁ টামি রিডিউসিং এক্সারসাইজ, তাই না? এরকম অনেক দেখবেন, কিন্তু এই যে স্পেসিফিক ফ্যাট রিডাকশন বা লোকাল ফ্যাট রিডাকশন এটা আসলে সম্ভব। ঠিক আছে? বডির কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে আপনি ফ্যাট কমাতে পারবেন না, ইওর বডি ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ঠিক আছে? আমি আমার হাত কমাতে হবে আমি হাতের এক্সারসাইজ করি, আমার পেট কমাতে হবে আমি পেটের এক্সারসাইজ করি। নো, আপনি পেটের এক্সারসাইজ করলে আপনার হাত থেকে ফ্যাট কমবে, আপনি হাতের এক্সারসাইজ করলে আপনার দেখা যাবে অন্য জায়গা থেকে ফ্যাট কমছে। হ্যাঁ তো কোন জায়গা থেকে ফ্যাট রিডাকশন হবে বা ফ্যাট কাট হবে সেটা আসলে জেনেটিক্যালি ডিটারমাইন্ড। ওকে যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি যখন এক্সারসাইজ স্টার্ট করি বা আমি যখন ওয়েট লস স্টার্ট করি, আমার হচ্ছে যে জ লাইন, শোল্ডার, আপার আর্মস এই জায়গাগুলো থেকে ফ্যাট দ্রুত কমে যায়, লোয়ার বডিতে ওরকম চেঞ্জেস আসে না। হ্যাঁ আবার আমি যখন ওয়েট গেইন করি, মানে 2-1 কেজি ওয়েট গেইন করলেও আমার এই এরিয়াগুলোতেই গেইন হয়। হ্যাঁ বাট নিচের লোয়ার বডি দেখা যায় আমার সেম, আমার 8-10 কেজি ওজন বলো দেখা যায় আমার আপার বডিতে ওয়েট গেইন হয়, লোয়ার বডিতে আমার কোনো চেঞ্জ নেই। হ্যাঁ তো অনেকের ক্ষেত্রে এটা হয় দেখা যায় হিপে হয়, মেয়েদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওয়েট বাড়লে কোমরের দিকটা ওয়েট বাড়ে বেশি, আপার বডিতে ওরকম চেঞ্জ নেই। ঠিক আছে? অনেকের দেখা যায় যে শুধু হাতে বাড়ছে, হ্যাঁ পিছনের দিকে বাড়ছে, পিছের দিকে বেশি ফ্যাট। ওকে সো এটা আসলে জেনেটিক্যালি ডিটারমাইন্ড যে আপনার বডির কোন জায়গা থেকে যে বেস্ট ফ্যাট, এই যে আপনি সেম কথাই আমি বলছি যে একজনের ফ্যাট কমার যে টেন্ডেন্সি এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড, এক একটা এরিয়া থেকে ফ্যাট কমবে। হ্যাঁ আপনার বডিতে যত, কিন্তু সবার জন্য একটা কমন রুল আছে, কমন, সব মেয়েদের জন্য কমন, সেটা হচ্ছে আনফরচুনেটলি সেটা হচ্ছে যে আপনার বডির যত জায়গা থেকে ফ্যাট কমানোর স্পেস আছে বা ফ্যাট যেসব জায়গা আছে সেগুলো সব কমার পরে আপনার পেটের ফ্যাট কমবে। হ্যাঁ সব কমবে তারপর পেটের ফ্যাট কমবে, এটা সবার জন্য কমন। ওকে সো আপনি যখন এক্সারসাইজ শুরু করবেন বা ওয়েট লস শুরু করবেন, শুরুতে আপনার পেটের ফ্যাট কমবে না, টামি ফ্যাট শুরুতে কমবে না। টামি ফ্যাট কমবে সবার শেষে, যখন দেখবেন আপনি একদম নর্মাল ওয়েটে চলে আসছেন তারও পরে যে টামি ফ্যাট কমবে। হ্যাঁ সো অনেকে আছেন যে হয়তো 80 কেজি ওজন, তার টার্গেট হচ্ছে 60 কেজি, তো সেটা দেখা গেল যে 5-7 কেজি ওজন কমানোর পরে আমাকে বলতে থাকে যে আপু টামি ফ্যাট তো কমছে না, পেটের ফ্যাট তো কমছে না। হ্যাঁ সো এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে যে আপনি 80 কেজি থেকে যখন 60 কেজিতে আসবেন তখন আপনার পেটের ফ্যাট কমবে, এর আগে কমবে না। হ্যাঁ এটা সবার জন্য কমন, পেটের ফ্যাট সবার শেষে কমবে। ওকে কারণটা কি? পেটের ফ্যাট কেন এত সবার শেষে কমবে? বিকজ পেটের মধ্যে এই যে ফ্যাটটা, হ্যাঁ স্পেসিফিক্যালি আপনি দেখবেন যে বাংলাদেশ, ইন্ডিয়া বা এই যে শ্রীলঙ্কা বা এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলো, এই জায়গায় মেয়েদের এরকম ভুঁড়ি থাকে, ছেলেদের এরকম ভুঁড়ি থাকে। অনেক পুরুষদেরকে দেখবেন যে যাদের বডি খুব লিন, হাত পা একদম লিন, বাট পেটটা ভুঁড়িটা অনেক বড়, তাই না? দেখেছেন না এরকম যে দেখে আপনার মনে হবে যে না দিস গাই ইজ নট ওবিস, দিস গাই ইজ নট ফ্যাট, কিন্তু তার পেটটা বড়। অ্যাকচুয়ালি দ্যাট গাইজ হেলথ ইজ ওয়ার্স দেন আ টিপিক্যালি ওবিস পারসন, মানে যার পুরো শরীর মোটা তার থেকে ওই যে পেটটা মোটা সে আনহেলথি বেশি। কেন? কারণ যখন আমাদের এরকম ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তখন কি হয়, বডির ভিতরে মানে পেটের ভিতরে আমাদের সব ভিসেরা অর্গানস গুলো আছে, আমাদের লিভার, স্প্লিন, কিডনি, সবগুলো জিনিস আমাদের পেটের ভিতরে, ইউটেরাস এন্ড অল। সো এই জায়গাগুলোতে যখন ফ্যাট জমতে থাকে, দেন সাবকিউটানাস ফ্যাট জমতে থাকে, তখন আস্তে আস্তে পেটের ফ্যাটটা বেশি বেড়ে যায়। সো দেখা গেছে যাদের পেটের ফ্যাটটা বেশি ওদের আসলে ভিসেরাল ফ্যাটও বেশি থাকে। হ্যাঁ সো এই জিনিসগুলো কমতে সময় লাগে। হ্যাঁ অলসো মেয়েদের ক্ষেত্রে যাদের পিসিওএস আছে স্পেশালি, তাদের ক্ষেত্রে দেখা যায় ইস্ট্রোজেন হরমোনটা বেশি থাকে, কর্টিজল হরমোনটা বেশি থাকে, স্পেশালি যাদের স্ট্রেস বেশি। হ্যাঁ সো কর্টিজল এবং ইস্ট্রোজেন হরমোনের একটা টেন্ডেন্সি হচ্ছে পেটের মিড সেকশনে ফ্যাটটা বাড়ায়, মানে পেটের মাঝখানে যে ফ্যাটটা, আমাদের পেটের যে মাসলস গুলো আছে সেগুলোর মাঝখানে বা ওই জায়গাগুলোতে ফ্যাটটাকে বাড়ায়। সো কর্টিজল কমাতে হলে কি করতে হবে? আপনার স্ট্রেস কমাতে হবে। সো কোনো এক্সারসাইজের মাধ্যমে আপনি এই কর্টিজল খুব বেশি কমাতে পারবেন না, স্পেসিফিক্যালি পেটের এক্সারসাইজ করলে কারণ আপনার কর্টিজল কমবে না। আবার ইস্ট্রোজেন যদি আপনাকে কমাতে হয় আপনার ওভারঅল বডির হরমোনাল ব্যালেন্স করে নিয়ে আসতে হবে, তাই না? যখন আপনার বডির হরমোনাল ব্যালেন্স ভালো হবে পেটের ফ্যাট তখন কমে আসবে, ইস্ট্রোজেন কমে আসবে। হ্যাঁ সো এই যে যাদের পিসিওএস এরকম একটা বেলি আছে বা অনেক বেশি বেলিটা অনেক বেশি ফ্যাট, হ্যাঁ
তাদের ক্ষেত্রে আসলে এটা হরমোনাল কারণে হয়, এবং এই ফ্যাটটা কমাতে হলে তাদের শুধু কোনো স্পেসিফিক এক্সারসাইজ করলে হবে না, তাদেরকে হোল লাইফস্টাইল চেঞ্জ করে নিয়ে আসতে হবে। ওকে, সো আপনাকে হেলদি ডায়েট মেনটেন করতে হবে, ঘুম ঠিক রাখতে হবে, স্ট্রেস কমাতে হবে, এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, সব ধরনের এক্সারসাইজ করতে হবে, শুধু বেলি ফ্যাট এক্সারসাইজ করলে হবে না। ঠিক আছে, সো আপনি যখন সবগুলো জিনিস করবেন আস্তে 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 বেলি ফ্যাটটা কমে আসবে, কিন্তু বেলি ফ্যাটটা কমতে অনেক সময় লাগে। সো এটা একসেপ্ট করে নিতে হবে যে বেলি ফ্যাট কমবে যখন আপনি একদম নর্মাল ওয়েটে চলে আসবেন, তারও পরে যে বেলি ফ্যাট কমবে, কারণ বেলি ফ্যাট ইজ ভেরি স্টাবর্ন, বেলি ফ্যাট ইজ ভেরি ভেরি মাচ স্টাবর্ন, সহজে কমতে চায় না, ওই যে হরমোনাল ইস্যুস থাকে তাই। ওকে, ঠিক আছে, তবে ওই যে বললাম আপনি যখন সবগুলো জিনিস ঠিকঠাক মতো মেনটেন করবেন তখন আস্তে আস্তে টামি ফ্যাট কমে আসবে। ওকে, সো আজকে আমরা আমাদের এই সেকশনটা শেষ করছি ইনশাআল্লাহ। এরপরে আমি স্লিপ নিয়ে কথা বলবো। তো তার আগে আমি জানতে চাচ্ছি যে স্লিপ নিয়ে কার কার প্রবলেম আছে, স্লিপ ইস্যুস কার কার আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, রাতে কয়টায় ঘুমাতে যান, সকালে কয়টায় উঠেন, ডিউরেশনটা ঠিক আছে 10 PM to 7 AM লিখে দেন সবাই সবাই যারা যারা এখানে প্রেজেন্ট আছেন, अराउंड 21 জন আপু, সবার কাছ থেকে আমি জানতে চাই রাতে কয়টায় ঘুমাচ্ছেন, সকালে কয়টায় উঠছেন। নো প্রবলেম, রাতে দুইটা তিনটা ঘুমালে সেটাও লিখে দেন। হ্যাঁ, আপনি তো আমাদের প্রোগ্রামে জয়েন করেছেন বিকজ ইউ ওয়ান্ট টু সলভ ইওর প্রবলেমস, তাই না? সো প্রবলেম যদি না থাকে তাহলে আমরা কি সলভ করব? রাতে কয়টায় ঘুমাতে যান, নো প্রবলেম, রাতে দুইটা তিনটা ঘুমালে সেটাও লিখে দেন। হ্যাঁ, আপনি তো আমাদের প্রোগ্রামে জয়েন করেছেন বিকজ ইউ ওয়ান্ট টু সলভ ইওর প্রবলেমস, তাই না? সো প্রবলেম যদি না থাকে তাহলে আমরা কি সলভ করব? রাতে কয়টায় ঘুমাতে যাচ্ছেন, সকালে কয়টায় উঠছেন, এটা লিখে দেন। Okay, so thank you so much for sharing. আচ্ছা, ওকে, সো 10টা 11টা 10টার ভিতরে ঘুমাবো, ঘুমাতে 12টা বাজে। আচ্ছা 12টা, তারপর হচ্ছে 11:30, 10টা। ওকে, মাশাআল্লাহ, সাদিয়া আফরিন আপু has a very good schedule already, 10টা থেকে 5টা ঘুম আসতে চায় না। আচ্ছা, সো 12টা থেকে ভোর 6:30, 10:30 থেকে স্টিল কান্ট ফল আসিপ। আচ্ছা, তাহলে ঘুমানোর একটা ইস্যু আছে, দেখেন যে ঘুম আসতে চায় না। রাত 12টা থেকে সকাল 7টা, 12টা 1টা তারপর হচ্ছে 11টা 1 AM। আমার অনেক বেশি কোনো টাইম নেই, কজ আমার শুলে 4-5 ঘন্টা মানে শোয়ার পরে 4-5 ঘন্টা লেগে যায় ঘুম আসতে, তাহলে তো মানে ইটস হিউজ টাইম ওয়েস্ট। দেন ঘুম হওয়ার টাইম থেকে 5-6 ঘন্টা ঘুম হয়, সো বেসিক্যালি আচ্ছা অনেক রাতে ঘুম স্টার্ট হয়, তাই না? মানে 1টা 2টা 3টা 4টা, ওকে, দ্যাট ইজ রিয়েলি ব্যাড, তাই না? আচ্ছা, রাত 11টায় দেন ভোর 4টা, রাত ঘুম আসতে 2টা বেজে যায়, সকাল 9টায় উঠি, তারপরে ঘুম আসে না। আচ্ছা, ঘুম নিয়ে সবার সমস্যা, ঘুম নিয়ে দেখা যাচ্ছে সবারই সমস্যা, তাই না? আমাদের মডার্ন লাইফে ঘুমের প্রবলেমটা এত বেশি, দিস ইজ সো প্যাথেটিক। ওকে, সো আমি চলে আসি যে ঘুম আসলে আমাদের জন্য কেন দরকার সেটা নিয়ে। তো প্রথমে চলে আসি যে ঘুম আসলে কিভাবে আমাদের হরমোনসকে ইফেক্ট করে। হ্যাঁ, ল্যাক অফ স্লিপ কিভাবে ইম্পেয়ারস আমাদের। সো পোর স্লিপ কিভাবে আমাদের হরমোনসকে ইম্প্যাক্ট করে সেটা থেকে চলে আসি। তো স্লিপ ডিসরাপশন হলে হরমোনাল ইমব্যালেন্স হয়। স্লিপ ডিসরাপশন যখন হয় বডিতে কর্টিসল লেভেল বেড়ে যায়, কর্টিসল লেভেল যখন বেড়ে যায় বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়। হ্যাঁ, ল্যাক অফ স্লিপ ইজ আ ভেরি স্ট্রেসফুল কন্ডিশন ফর আওয়ার বডি। কিন্তু স্লিপ মানে হচ্ছে আমাদের বডির রেস্ট। আপনি যদি সারাদিন কাজ থেকে রেস্ট না পান, একটানা কাজ করতেই থাকেন উইল ফিল টায়ার্ড, আপনার স্ট্রেস হরমোন বেড়ে যাবে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স টু আওয়ার বডি। আমাদের বডি সারাদিন কাজ করার পরে রাতের বেলা একটু রেস্ট পায়। তো আমি যদি রাতের বেলা ঘুমটা ঠিক না রাখতে পারি, তখন কি হবে, আমাদের স্লিপ যদি ভালো না হয় কর্টিসল লেভেলস বেড়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স খারাপ হয়ে যাবে। ইরেগুলার মেলাটোনিন লেভেলস ইনক্রিজ অক্সিডেটিভ স্ট্রেস। এই যে মেলাটোনিন হচ্ছে আমাদের স্লিপ হরমোন। তো আমাদের যদি স্লিপটা ভালো না হয়, আমাদের স্লিপ স্কেডিউলটা যদি ভালো না থাকে, যে ঘুম আসতে চায় না, দ্যাট মিন্স ইউ হ্যাভ আ পোর স্লিপ স্কেডিউল। আপনার বডির যে রিদমটা, হ্যাঁ, যে সকালে ঘুম থেকে উঠবো, রাতে ঘুমাবো, হ্যাঁ, এই জিনিসটা আপনার নষ্ট হয়ে গেছে। তো এই জিনিসটা নষ্ট হয়ে যাওয়া মানে আপনার ঘুমের জন্য যে হরমোনস গুলো আছে, আমাদের বডি প্রত্যেকটা কাজ কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের মাধ্যমে হয়। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমাদের বডিতে কিছু স্পেসিফিক হরমোন আছে, হরমোনগুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটিটাকে সুইচ অন সুইচ অফ করে। সো ঘুমের জন্য যে একটা হরমোন আছে, অনেকগুলো হরমোন আছে, তার মধ্যে একটা হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন যখন উল্টাপাল্টা হয়ে যায় তখন স্লিপ সাইকেল উল্টাপাল্টা হয়, অথবা স্লিপ সাইকেল উল্টাপাল্টা হয়ে মেলাটোনিন উল্টাপাল্টা হয়ে যায়। সো যখন মেলাটোনিন কম হয়ে যায়, ইরেগুলার হয়ে যায় বা লেভেলস কমে যায়, তখন কি হয়, বডিতে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়, অর্থাৎ এই যে ইনফ্লেমেশন তখন বেশি থাকে। মেলাটোনিনের আরেকটা সুন্দর ফাংশন হচ্ছে আমাদের বডির ইনফ্লেমেশনটাকে কমিয়ে নিয়ে আসে, স্পেসিফিক্যালি ওভারিয়ান ইনফ্লেমেশন কমায়। ঠিক আছে, দিস ইজ সো ওয়ান্ডারফুল এন্ড আই লাভ মেলাটোনিন বিকজ মেলাটোনিনের একটা স্পেসিফিক ফাংশনই হচ্ছে সে ওভারির যে অক্সিডেটিভ ড্যামেজ গুলো আছে সেইটাকে সে রিপেয়ার করে। ওকে, সো কি হয় যে আপনার যদি স্লিপ ভালো না থাকে, আপনার মেলাটোনিন যদি ভালো না থাকে, ইনাফ না হয়, তাহলে কিন্তু আপনার ওভারিয়ান অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি কমে যাবে, ওভারিতে তখন টক্সিসিটি বেশি থাকবে, তখন আপনার ইকুয়ালিটি ভালো থাকবে না। এন্ড যাদের স্লিপ অ্যাপনিয়ার ইস্যু আছে, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে অনেক বেশি নাক ডাকা অথবা একটু পরপর ঘুম ভেঙে যাওয়া বা ঘুমের মধ্যে অনেক শ্বাস বন্ধ হয়ে যায়, স্পেশালি যাদের হচ্ছে অনেক বেশি ওয়েট, অনেক বেশি বডি ওয়েট, তাদের যেরকম হয় বা নাকের কোনো সমস্যা দিয়ে স্টেপের সমস্যা থাকে, তখন এগুলো হয়। তো এগুলো যাদের সমস্যা আছে তাদের দেখা যায় যে মেটাবলিক ইস্যুটা হয়, আর যে রাতে ঘুম হয় না, ঘুমটা বারবার ভেঙে যায়, তো তখন তো বডি রেস্ট পায় না। হরমোনাল ডিসরাপশন, ওই যে কর্টিসলের কথা বললাম, যে কর্টিসল যখন বেড়ে যায় তখন কি হয়, আমাদের বডির LH FSH ব্যালেন্সটা ডিসরাপ্ট হয়। তো LH FSH যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন ওভুলেশন হয় না, সো মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিক থাকে না, ফার্টিলিটি ঠিক থাকে। আর অক্সিডেটিভ স্ট্রেস লিঙ্কড টু ইরেগুলার মেলাটোনিন কমপ্লিকেটস পিসিওএস সিনড্রোম। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে যখন মেলাটোনিনের সিক্রেশনটা রেগুলার থাকে না বা কম থাকে, তখন অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়। অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গেলে তখন বডি ভালোভাবে কাজ করতে পারে না,
না, সো পিসিওএস এর সমস্যা বেড়ে যায় অথবা ইনফার্টিলিটির সমস্যা বেড়ে যায়। সো মেলাটোনিনের রোলটা কি? মেলাটোনিন হচ্ছে আমাদের স্লিপ ওয়েক সাইকেলটাকে রেগুলেট করে আর রিডিউসেস অক্সিডেটিভ স্ট্রেস এন্ড ইনফ্লামেশন স্পেসিফিক্যালি ইন ওভারিজ এন্ড সাপোর্টস হরমোনাল ব্যালেন্স এন্ড মেটাবলিক হেলথ। মেলাটোনিন সাপ্লিমেন্টেশন মে ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি কজেস রেস্টোরেটিভ স্লিপ। সো যাদের ঘুমের খুব সমস্যা তারা মেলাটোনিন সাপ্লিমেন্ট নিয়ে দেখতে পারে, এক্ষেত্রে আস্তে আস্তে মেলাটোনিন সিক্রেশনটা রেগুলার হয়ে আসতে পারে। হ্যাঁ, এই শিডিউলটা যদি ভালো না থাকে, যে ঘুম আসতে চায় না, দ্যাট মিনস ইউ হ্যাভ আ পোর স্লিপ স্কেডিউল। আপনার বডির যে রিদমটা, হ্যাঁ, যে সকালে ঘুম থেকে উঠবো, রাতে ঘুমাবো, হ্যাঁ, এই জিনিসটা আপনার নষ্ট হয়ে গেছে। তো এই জিনিসটা নষ্ট হয়ে যাওয়া মানে আপনার ঘুমের জন্য যে হরমোনস গুলো আছে, হ্যাঁ, আমাদের বডির প্রত্যেকটা কাজ কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের মাধ্যমে হয়। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমাদের বডিতে কিছু স্পেসিফিক হরমোন আছে, হরমোন গুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটিটাকে সুইচ অন সুইচ অফ করে। সো ঘুমের জন্য যে একটা হরমোন আছে, অনেকগুলো হরমোন আছে, তার মধ্যে একটা হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন যখন উল্টাপাল্টা হয়ে যায় তখন স্লিপ সাইকেল উল্টাপাল্টা হয়, অথবা স্লিপ সাইকেল উল্টাপাল্টা হয়ে মেলাটোনিনও উল্টাপাল্টা হয়ে যায়। সো যখন মেলাটোনিন কম হয়ে যায়, ইরেগুলার হয়ে যায় বা লেভেলস কমে যায়, তখন কি হয়, বডিতে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়, অর্থাৎ এই যে ইনফ্লেমেশন তখন বেশি থাকে। মেলাটোনিনের আরেকটা সুন্দর ফাংশন হচ্ছে আমাদের বডির ইনফ্লেমেশনটাকে কমিয়ে নিয়ে আসে, স্পেসিফিক্যালি ওভারিয়ান ইনফ্লেমেশন কমায়। ঠিক আছে, দিস ইজ সো ওয়ান্ডারফুল এন্ড আই লাভ মেলাটোনিন বিকজ মেলাটোনিনের একটা স্পেসিফিক ফাংশনই হচ্ছে সে ওভারিতে যে ওভারির যে অক্সিডেটিভ ড্যামেজ গুলো আছে সেইটাকে সে রিপেয়ার করে। ওকে, সো কি হয় যে আপনার যদি স্লিপ ভালো না থাকে, আপনার মেলাটোনিন যদি ভালো না থাকে, ইনাফ না হয়, তাহলে কিন্তু আপনার ওভারিয়ান অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি কমে যাবে, ওভারিতে তখন টক্সিসিটি বেশি থাকবে, তখন আপনার এই কোয়ালিটি ভালো থাকবে না। এন্ড যাদের স্লিপ অ্যাপনিয়ার ইস্যু আছে, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে অনেক বেশি নাক ডাকা অথবা একটু পরপর ঘুম ভেঙে যাওয়া বা ঘুমের মধ্যে অনেক বেশি শ্বাস বন্ধ হয়ে যায়, স্পেশালি যাদের হচ্ছে অনেক বেশি ওয়েট, অনেক বেশি বডি ওয়েট, তাদের ক্ষেত্রে এরকম হয়, বা নাকের কোনো সমস্যা, ডিএনএস টাইপের সমস্যা থাকলে তখন এগুলো হয়। তো এগুলো যাদের সমস্যা আছে তাদের দেখা যায় যে মেটাবলিক ইস্যুটা হয়, যে রাতে ঘুম হয় না, ঘুমটা বারবার ভেঙে যায়, তো তখন তো বডি রেস্ট পায় না। দেন হরমোনাল ডিসরাপশন, ওই যে কর্টিজলের কথা বললাম, যে কর্টিজল যখন বেড়ে যায় তখন কি হয়, আমাদের বডির এলএইচ এফএসএইচ ব্যালেন্সটা ডিসরাপ্ট হয়। তো এলএইচ এফএসএইচ যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন ওভুলেশন হয় না, সো মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিক থাকে না, ফার্টিলিটি ঠিক থাকে। আর অক্সিডেটিভ স্ট্রেস লিঙ্কড টু ইরেগুলার মেলাটোনিন কমপ্লিকেটস পিসিওএস সিনড্রোম। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে যখন মেলাটোনিনের সিক্রেশনটা রেগুলার থাকে না বা কম থাকে, তখন অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়। অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গেলে তখন ওভারি ভালোভাবে কাজ করতে পারে না, সো পিসিওএস এর সমস্যা বেড়ে যায় অথবা ইনফার্টিলিটির সমস্যাও বেড়ে যায়। সো মেলাটোনিনের রোলটা কি? মেলাটোনিন হচ্ছে আমাদের স্লিপ ওয়েক সাইকেলটাকে রেগুলেট করে আর রিডিউসেস অক্সিডেটিভ স্ট্রেস এন্ড ইনফ্লামেশন স্পেসিফিক্যালি ইন ওভারিজ এন্ড সাপোর্টস হরমোনাল ব্যালেন্স এন্ড মেটাবলিক হেলথ। মেলাটোনিন সাপ্লিমেন্টেশন মে ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি কজেস রেস্টোরেটিভ স্লিপ। সো যাদের ঘুমের খুব সমস্যা তারা মেলাটোনিন স্ট্রেস বেড়ে গেলে তখন ওভারি ভালোভাবে কাজ করতে পারে না, সো পিসিওএস এর সমস্যা বেড়ে যায় অথবা ইনফার্টিলিটির সমস্যাও বেড়ে যায়। সো মেলাটোনিনের রোলটা কি? মেলাটোনিন হচ্ছে আমাদের স্লিপ ওয়েক সাইকেলটাকে রেগুলেট করে আর রিডিউসেস অক্সিডেটিভ স্ট্রেস এন্ড ইনফ্লামেশন স্পেসিফিক্যালি ইন ওভারিজ এন্ড সাপোর্টস হরমোনাল ব্যালেন্স এন্ড মেটাবলিক হেলথ। মেলাটোনিন সাপ্লিমেন্টেশন মে ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি কজেস রেস্টোরেটিভ স্লিপ। সো যাদের ঘুমের খুব সমস্যা তারা মেলাটোনিন সাপ্লিমেন্ট নিয়ে দেখতে পারেন, এক্ষেত্রে আস্তে আস্তে মেলাটোনিন সিক্রেশনটা রেগুলার হয়ে আসতে পারে। হ্যাঁ, সো আমরা ন্যাচারালি কিভাবে মেলাটোনিন বুস্ট করবো? আমাদের মেলাটোনিন যখন ভালো থাকবে তখন আস্তে আস্তে আমাদের ঘুমটা ভালো হয়ে আসবে ইনশাআল্লাহ। সো মেলাটোনিন বুস্ট করার ওয়েটা কি? আমাদের বডিতে ন্যাচারালি কিভাবে আমরা মেলাটোনিন ইমপ্রুভ করতে পারি উইদাউট সাপ্লিমেন্টেশন? প্রথমত, দিনের বেলা যতটা সম্ভব সানলাইটে থাকা, রোদে থাকা বা সূর্যের আলোতে থাকা। হ্যাঁ, সো সকালবেলা জানালার পর্দাগুলো সরিয়ে দিবেন, বারান্দায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করবেন, তাই না, ছাদে যাবেন। হ্যাঁ, সো এই জিনিসগুলো তো আমাদের অ্যাক্সেসিবল, তাই না? আমাদের সবার বাসাতেই ছাদ আছে, সবার বাসাতেই বারান্দা আছে, কোনো একটা জানালা আছে যেখানে রোদ আসে। হ্যাঁ, সো যারা আমরা শহরে বাস করি তাদের হয়তো সবসময় বাসা থেকে বের হয়ে বাইরে চলে গেলাম, সেটা নেই, উঠান নেই। হ্যাঁ, বাট এই জিনিসগুলো তো আছে, এগুলো আমরা ইউজ করবো যতটা সম্ভব। হ্যাঁ, সো ন্যাচারাল সানলাইটে যেতে হবে দিনের বেলা, মেলাটোনিন রিচ খাবার খেতে হবে, যেমন হচ্ছে চেরিজ, ওয়ালনাটস, টমেটোস, এগুলো তো আমরা পাচ্ছি অ্যাভেলেবল। কনসিস্টেন্ট একটা বেড টাইম রুটিন থাকতে হবে। এই যে হরমোনাল সিক্রেশন, এগুলো কিন্তু খুব টাইম সেন্সিটিভ, স্পেশালি যে হরমোনগুলো আমাদের স্লিপ ওয়েক সাইকেলের সাথে রিলেটেড, কখন ঘুমাবো, কখন থেকে উঠবো, এই সাইকেলের সাথে যে হরমোনগুলো রিলেটেড, এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি আমাদের কনসিস্টেন্সি দিয়ে। আপনি যদি একটা ঠিক সময় প্রতিদিন ঘুমাতে যান, আস্তে আস্তে আপনার মেলাটোনিনটা ঠিক হয়ে আসবে। আর যদি কোটা করেন যে কখন 10টায় ঘুমালেন, কখন 11টায়, কখন 2টায়, কখন 3টায়, তখন আপনার বডি কনফিউজ হয়ে যাবে, তখন মেলাটোনিন সিক্রেশনটা ইরেগুলার হয়ে যাবে। ওকে, আর ক্যাফেইন তো আমরা এমনিতেই বন্ধ করবো। এছাড়াও সন্ধ্যার দিকে আমরা হেভি মিলটা অ্যাভয়েড করবো, ঘুমানোর ইমিডিয়েটলি আগে এক্সারসাইজটা করবো। অনেক আছে যে রাতে সারাদিন হয়তো সময় পান না, অফিস থেকে বাসায় এসে কাজ করে খাবার দাবার খেয়ে তারপর এক্সারসাইজ করে ঘুমাতে চায়। আপনি যদি ঘুমানোর ইমিডিয়েটলি আগে এক্সারসাইজ করেন, আপনার ব্রেইন অ্যাক্টিভ থাকবে, তখন ঘুম আসতে যাবে না। সো এক্সারসাইজ মিনিমাম 2-3 ঘন্টা আগে করে ফেলতে হবে। সো টেক চার্জ অফ ইউর স্লিপ, প্রায়োরিটাইজ স্লিপ হাইজিন টু ম্যানেজ পিসিওএস এফেক্টিভলি। হ্যাঁ, ঘুম আপনাকে ম্যানেজ করতেই হবে, ঘুম আপনাকে ম্যানেজ অবশ্যই করতে হবে। হ্যাঁ, ঘুম বাদ দিয়ে হরমোন হিলিং হবে না।
ওকে, কিছু রিল্যাক্সেশন টেকনিক্স রাখবেন। আর যদি অনেক বেশি স্লিপ ইস্যু হয় সেক্ষেত্রে এখন স্লিপ কনসালটেন্সিও আছে, বাংলাদেশে অনেক স্লিপ কনসালটেন্ট কারোর সাথে কথা বলতে পারেন, বাট ইউজুয়ালি ম্যাক্সিমাম মানুষের লাগে না সেটা। ওকে, সো আমি চলে আসি যে আমাদের সলিউশন কি। আমরা যদি একটা বেটার স্লিপ সাইকেল চাই, আমাদের সলিউশনটা কি? প্রথমত এস্টাবলিশ কনসিস্টেন্ট স্লিপ স্কেডিউল, যে মোটামুটি 7 থেকে 9 ঘন্টা। আমরা যারা অ্যাডাল্ট আছি আমাদের 7 থেকে 9 ঘন্টার ঘুম দরকার। কারো কারো ক্ষেত্রে সেটা 7 ঘন্টা এনাফ, কারো কারো ক্ষেত্রে 8-9 ঘন্টা লাগে। যেমন আমার জন্য আই নিড মোর স্লিপ, আমার একটু ঘুমটা বেশি লাগে, 8-9 ঘন্টা ঘুমটা আমার লাগে। হ্যাঁ, এর চেয়ে কম ঘুমালে আই ডোন্ট ওয়ার্ক বেটার। সো আপনার যতটুকু ঘুম দরকার সেটা আপনি ঠিক রাখবেন। 7 ঘন্টা অথবা 6 ঘন্টা কম না, বা 20 দরকার। কারো কারো ক্ষেত্রে সেটা 7 ঘন্টা এনাফ, কারো কারো ক্ষেত্রে 8-9 ঘন্টা লাগে। যেমন আমার জন্য আই নিড মোর স্লিপ, আমার একটু ঘুমটা বেশি লাগে, 8-9 ঘন্টা ঘুমটা আমার লাগে। হ্যাঁ, এর চেয়ে কম ঘুমালে আই ডোন্ট ওয়ার্ক বেটার। সো আপনার যতটুকু ঘুম দরকার সেটা আপনি ঠিক রাখবেন। 7 ঘন্টা অথবা 6 ঘন্টা কম না, বা 24 আওয়ার্সে 7 ঘন্টা অনেক কম, 7 ঘন্টা রাখা উচিত। হ্যাঁ, এর চেয়ে কম না। অপটিমাইজ দ্য স্লিপ এনভায়রনমেন্ট, আপনি যে ঘরে ঘুমাবেন সেই ঘরটা যেন ঠান্ডা হয়, ডার্ক হয়, কোয়াইট হয়। ডার্কনেসটা কেন বলছি? বিকজ আপনার ঘরে যদি আলো জ্বলে থাকে, যেমন ডিম লাইট, আমরা অনেক সময় দেখা যায় ডিম লাইটের আলোটা জ্বালিয়ে রাখি, অথবা আমাদের ঘরের সাথে অ্যাডজাস্টেন্ট হয়তো বারান্দা আছে, বারান্দা লাইটটা জ্বালিয়ে রাখলাম যে ঘরে একটু আলো থাকবে, তাই না? তো দ্যাট ইজ নট আ হেলদি প্র্যাকটিস। কারণ হচ্ছে যখন ঘরে আলো থাকে, যত কমই হোক আলোটা, আমাদের ব্রেইনের যে অক্সিপিটাল রিজনটা আছে, আমাদের ব্রেইনের অক্সিপিটাল লোব মানে বলে একটা রিজন আছে, এটা হচ্ছে আমাদের ভিশনের সাথে রিলেটেড। সো আমাদের ব্রেইনের যে অক্সিপিটাল রিজনটা আছে সেটা অ্যাক্টিভ থাকে। যদি আপনি ঘুমাচ্ছেন, আপনার চোখ বন্ধ, স্টিল চোখ বন্ধ থাকলেও আলোটা কিন্তু ঢুকে যায়, তাই না? এবং আমাদের ব্রেইনের অক্সিপিটাল রিজন কিন্তু অ্যাক্টিভ থাকবে। যদি আপনি ঘুমাচ্ছেন, বাট আমাদের আপনার যে অক্সিপিটাল রিজন আছে সেটা ঘুমাচ্ছে না, সে অ্যাক্টিভ সারা রাত। সো সে তো রেস্ট পাচ্ছে না। সো আমাদের অক্সিপিটাল রিজনকে রেস্ট দিতে হলে, আমাদের হোল ব্রেইনকে রেস্ট দিতে হলে আপনাকে একদম ঘরটা পুরোপুরি ডার্ক করে ঘুমাতে হবে। একদম ভালো করে আপনি এমন পর্দা ইউজ করবেন যে পর্দা দিয়ে লাইট আসে না, ডিম লাইট অফ করে দিবেন, কোনো লাইট থাকবে না ঘরে। ওকে, এভাবে যখন আপনি ঘুমাবেন একদম ডার্ক ঘরে, আপনার স্লিপটা রেস্টফুল হবে। ওকে, এরপরে আসি লিমিট ব্লু লাইট এক্সপোজার 1 to 2 আওয়ার্স বিফোর বেড। সো বলেন তো আপনারা ব্লু লাইট কোথা থেকে আসে? সবাই জানে, আই নো। ব্লু লাইট কোথা থেকে আসে বলুন তো আপনারা? মোবাইল, এক্স্যাক্টলি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সো ফোন, টিভি, ল্যাপটপ, হ্যাঁ, এই টাইপের যে কোনো স্ক্রিন থেকে ব্লু লাইট আসে, ব্লু লাইট এমিট হয়। আর এই ব্লু লাইটটা কি করে? আমাদের ব্রেইনকে অ্যাক্টিভ করে রাখে। আর তার ব্লু লাইট আপনাকে অ্যাক্টিভ করে রাখছে, এটার সাথে আপনি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, ঠিক আছে, ঘুমানোর আগে, মানে উই অল ডু দ্যাট, তাই না? যে আমরা ঠিক আছে একটু ঘুমানোর আগে লাস্ট টাইমের মধ্যে একটু ফেসবুক স্ক্রল করি, একটু ইনস্টাগ্রাম দেখি, একটু দেখি কি হলো, কি হচ্ছে। হ্যাঁ, সো এই কাজটা যখন করছেন তখন তো আপনার ব্রেইন একদম ডোপামিনে পরিপূর্ণ। হ্যাঁ, ফেসবুক আপনি যখন স্ক্রল করেন, ইউর ব্রেইন ইজ গেটিং আ নিউ স্টিমুলেশন এভরি 3 to 4 সেকেন্ডস, তাই না? আপনি এক মিনিটে আপনি যতগুলো স্ক্রল করলেন ততগুলো ইনফরমেশন আপনার মাথায় ঢুকলো, এন্ড ইউর ব্রেইন ইজ গেটিং সো মাচ ডোপামিন। হ্যাঁ, সো এত ডোপামিন সার্জ নিয়ে ব্রেইন ঘুমাবে না। ব্রেইন লুকস ফর মোর ডোপামিন। ডোপামিন ইজ অ্যাডিক্টিভ। সো যে আপনারা বলছেন যে রাতে ঘুম আসছে না, তাদের জন্য নাম্বার 1 কাজ হচ্ছে আপনি একটা কনসিস্টেন্ট বেড টাইম রাখবেন, যে ঠিক আছে আমি রাতে 10টায় ঘুমাতে যাবো, রাতে 8টা থেকে মোবাইল, টিভি, ল্যাপটপ সব বন্ধ, যত কষ্টই হোক, ঠিক আছে? হ্যাঁ, সো ওইটুকু সময় কি করবেন? ওইটুকু সময় ঘর গুছান, আপনার নিজের কাজগুলো প্রিপেয়ার করুন, নেক্সট ডে এর কাজগুলো প্রিপেয়ার করুন, জার্নালিং করুন, বই পড়ুন। বই পড়ার তো অভ্যাসই নাই আমাদের, এখন চলে গেছে, তাই না? মানে এক পেজ বই, ফিজিক্যাল বই পড়তে গেলে অস্থির লাগে, এরকম অবস্থা। সো আমরা যদি নিজেদের বডিকে হিল করতে চাই, আমাদের ওই আগের রুটিনগুলোতে ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। সো ফোন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে মিনিমাম রাতে ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে, অবশ্যই। আচ্ছা, এরপরে দেখুন আমি কি বলেছি, যে প্র্যাকটিস রিল্যাক্সেশন টেকনিক্স, যেমন যোগা, মেডিটেশন, ডিপ ব্রিদিং, জার্নালিং, ব্রেইন ডাম্প। সো এই জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। উপরে একজন আপুর নামটা একটু আমি দেখি, নাইমাপু বলছে যে রাতে ঘুমের মধ্যে খুব উল্টাপাল্টা স্বপ্ন দেখে, ঘুমটা ভালো হয় না, হ্যাঁ, ঘুম ভেঙে যায়। এই প্রবলেমটা কি আকারও আছে? আমার ছিল, আমি আগে হ্যান্ড রেজ করলাম। হ্যাঁ, সো যাদেরই এই প্রবলেমটা আছে, যে রাতে ঘুমটা ভালো হয় না, একটু পর ঘুম ভেঙে যায়, অনেক বেশি স্বপ্ন দেখে, যেমন হচ্ছে সারা রাতে কিছু না কিছু দেখছে, বা স্পেসিফিক্যালি নাইটমেয়ার, যে অনেক বেশি নাইটমেয়ার হচ্ছে, অনেক বেশি স্বপ্ন দেখছে, ঘুম একদম ভালো হচ্ছে না, একবার ঘুম ভাঙলে আর ঘুম আসছে না রাতের বেলা। তো এই সমস্যাগুলো আসলে স্ট্রেস রিলেটেড। এগুলো পিসিওএস এর সাথে ডিরেক্টলি রিলেটেড নয়, এটা হচ্ছে স্ট্রেস রিলেটেড। অর্থাৎ আপনি সারাদিন অনেক বেশি স্ট্রেসড, কোনো কিছু নিয়ে আপনি অনেক বেশি চিন্তা করছেন, এন্ড আপনি যখন ঘুমাচ্ছেন আপনার ব্রেইন সেটাকে প্রসেস করছে, ওই স্ট্রেসটাকে সে প্রসেস করেই যাচ্ছে, এবং যেহেতু স্ট্রেসটা অনেক বেশি হাই, সো ব্রেইন ক্যানট রেস্ট, মানে ব্রেইন সেটাকে প্রসেস করেই যাচ্ছে। ইউর ব্রেইন ইজ ফাইন্ডিং সলিউশন ফর ইউ। হ্যাঁ, যেখানে আপনার সাবকনশিয়াস ব্রেইন ঘুমের মধ্যেও অ্যাক্টিভ, সে ঘুমের মধ্যেও কাজ করে যাচ্ছে, ফাইন্ডিং সলিউশনস ফর ইউ। তো আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে আপনার ব্রেইনটা, সেটাকে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার জন্য কি করতে হবে? ওই যে ব্রেইনের উপর যে আপনি ওয়ার্কলোডটা দিয়েছেন, একটা স্ট্রেসফুল চিন্তা করতে করতে ঘুমিয়েছেন, এই স্ট্রেসফুল চিন্তাটা ব্রেইনকে দেওয়া যাবে। ভয় পেয়ে কাঁপতে থাকে, ও মাই গড, খুব খারাপ অবস্থা। সো কি করতে হবে আপনাকে? এই যে রিল্যাক্সেশন টেকনিক্স গুলো আছে, আপনি ঘুমানোর আগে কিছুক্ষণ মেডিটেশন করুন, যোগা করুন। আমরা যারা মুসলিম আছি, আমরা নামাজ পড়তে পারি, নামাজ ইজ আ ওয়ান্ডারফুল মেডিটেশন। হ্যাঁ, আমরা হয়তো রাতের বেলা একটু কোরআন পড়তে পারি, একটু তাফসীর করতে পারি, কিছু হাদিস পড়তে পারি, রাতে ঘুমানোর আগে একটা ইসলামিক লেকচার শুনতে পারি, বা যে কোনো কিছু। আপনি হয়তো কোনো একটা লেকচার শুনলেন, মোবাইল স্ক্রিনটা দেখলেন না, আপনি হয়তো কোনো একটা ইউটিউবে একটা লেকচার দিয়ে ইউ আর জাস্ট লিসেনিং টু ইট। হ্যাঁ, সো
এই টাইপের কিছু রিল্যাক্সেশন টেকনিক্স আপনি ফলো করলে আপনার ঘুমটা ভালো হবে। আর যাদের অনেক বেশি স্ট্রেস, ওরা কি করতে পারেন, জার্নালিং করতে পারেন, অথবা ব্রেইন ডাম্প হচ্ছে আপনার মাথার যে চিন্তাগুলো আছে সেগুলো লিখে ফেলা। জার্নালিং হচ্ছে যে কোন জিনিসগুলো আপনাকে সমস্যা দিচ্ছে, মানে ডায়েরি লেখা বেসিক্যালি, হ্যাঁ, যে আপনার মনের কথাগুলো লিখে ফেলা। এই জিনিসগুলো যখন আপনি কোথাও একটা লিখে ফেলবেন, ইউ উইল ফিল রিল্যাক্সড। ওকে, তবে স্ট্রেস নিয়ে যদি অনেক সমস্যা হয়, যেমন নুসরাত আপু বলছেন যে ভয়ে বুক কাঁপতে থাকে, হ্যাঁ, সো যদি কোনো আপনার ট্রমা টাইপের কোনো সমস্যা থাকে, ট্রমাটিক কোনো এক্সপেরিয়েন্স থাকে বা অনেক বেশি সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনালের হেল্প নিলে সেটা ভালো হবে। আচ্ছা, এরপরে আসবে ড্রপ ডে টাইম ন্যাপস, লিমিট ইউজিং ডিভাইস। হ্যাঁ, সো দিনের বেলা আমার সাজেশন হচ্ছে সন্ধ্যার পর থেকে ডিভাইস ইউজ করাটা কমিয়ে দিবেন। হ্যাঁ, আর ডে টাইম ন্যাপটা বন্ধ করবেন। ঠিক আছে, ডে টাইম ন্যাপ নাই কি রাত দুপুরে কয়টার দিকে ঘুমান, দেখি সবাই অনেস্টলি বলবেন যে দুপুরে ঘুমান কিনা, ঘুমালে কয়টায় ঘুমান। ঘুম 3টার দিকে ঘুমান, যে দিনের বেলা হয়তো দুপুর 3টায় ঘুমালেন, ঘুম থেকে উঠতে 4টা 4:30 বেজে গেল। হ্যাঁ, যেমন আমি ডে টাইম স্লিপ, আমি যদি দিনের বেলা একটু ন্যাপ না নেই, আই ক্যানট ফাংশন ওয়েল। সো দিনের বেলা ন্যাপ নেওয়াটা আমার জন্য একটা নন নেগোশিয়েবল। হ্যাঁ, আমার দিনের বেলা আমার একটু ঘুমাতেই পাই। অনেকে আছেন যে দিনের বেলা ন্যাপ না নিয়ে ভালো থাকে, যেমন যে অনেক আপুরা বলেছেন যে দুপুরে ঘুমাই না। হ্যাঁ, অনেকে আছে যে দুপুরে না ঘুমিয়ে ভেরি ওয়েল, এই সংখ্যাটাই বেশি। হ্যাঁ, সো দ্যাট ইজ নট আ প্রবলেম। যারা দুপুরে ঘুমান না সেটা খুবই ভালো, কিন্তু যারা দুপুরে ঘুমান বা এরকম অভ্যাস আছে আমার মতো, তাদেরকে অবশ্যই দুপুর 2টার মধ্যে ঘুম কমপ্লিট করে ফেলতে হবে। যে 1টার মধ্যে শুয়ে পড়বেন, 1টা-2টার মধ্যে শুবেন, 2টার মধ্যে উঠে যাবেন। দুপুর 2টার পরে আর ঘুমানো যাবে না। এই যে 3টা-4টায় যদি আপনি রাতে ঘুমান, দুপুরের দিকে ঘুমান, অ্যাটলিস্ট 1 ঘন্টা তো ঘুমান, ইভেন মেবি মোর দ্যান দ্যাট। সো আপনি যদি দুপুরে ঘুমিয়ে 5টা বাজে ঘুম থেকে উঠেন, আপনি আর রাতে কিভাবে ঘুম আসবে, তাই না? রাতে ঘুমাতে ঘুমাতে তো তাহলে অনেক দেরি হবে। সো কেউ যদি দুপুরে ঘুমান, এটা একটা ভালো অভ্যাস, নট ব্যাড, মানে বলে যে সেটা খারাপ তা না। সেটাকে আপনাকে দুপুরের ঘুমটা 30 মিনিটস থেকে 1 আওয়ারের মধ্যে লিমিট করতে হবে, কখনোই 1 ঘন্টার বেশি না। বেস্ট হয় 30 মিনিটস টু 40 মিনিটস। হ্যাঁ, আর এই ঘুমটা দুপুর 2টার আগে শেষ করে ফেলতে হবে, মানে দুপুর 2টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। দেন ইউ ক্যান স্লিপ অ্যাট 9 or 10 PM। ঠিক আছে, সো আপনাদের টার্গেট হবে রাত 9টার মধ্যে বেডে চলে যাওয়া, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, এটা হচ্ছে আপনাদের টার্গেট। হ্যাঁ, ঘুম হয় না নর্মালি দিনে হলে 20 থেকে 30 মিনিট। হ্যাঁ, এনার্জি পাই। হ্যাঁ, সো এই যে 20-30 মিনিট হলে সেটা ঠিক আছে। আচ্ছা, আর দিনের বেলা ডিভাইস ইউজিংটা কমিয়ে ফেলবেন আস্তে আস্তে, স্পেশালি বিকালের পর থেকে চেষ্টা করবেন আর কোনো ডিজিটাল ডিভাইস ইউজ না করতে। ওকে, সো আপনার যে কাজগুলো আছে, যে পড়াশোনা অথবা কোনো অফিস ওয়ার্ক বা বাসার কাজ, হ্যাঁ, রান্না বান্না, একটু বিকালে রাত সন্ধ্যা থেকে এগুলো রেডি করে রাখবেন, মোবাইলের ডিভাইসের ইউজটা কমিয়ে ফেলেন। আচ্ছা, এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গো আউটডোর ডিউরিং দ্য ডে টু ফিক্স সার্কাডিয়ান রিদম, স্টে অ্যাক্টিভ থ্রুআউট দ্য ডে। হ্যাঁ, সো এই যে দিনের বেলায় আপনাকে আউটডোরে যেতে হবে। আমাদের যে সার্কাডিয়ান রিদম, আমাদের বডির যে রিদম, সার্কাডিয়ান রিদমটা হচ্ছে আমাদের বডি ক্লক বা বডি ক্লক, যেটা সারাদিন আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন হরমোনাল সিক্রেশনকে কন্ট্রোল করে, কখন ঘুমাবো, কখন ঘুম থেকে উঠবো, এগুলো কন্ট্রোল করে। হ্যাঁ, সো সার্কাডিয়ান রিদমটাকে ফিক্স করতে হলে আপনাকে আপনার বডিকে দিনের বেলা কি হচ্ছে সেটার একটা ইনপুট দিতে হবে। হ্যাঁ, সো দিন রাতে পার্থক্য বোঝাতে হবে। এখন আসলে হয়েছে কি, আমরা দিনের বেলাও ঘরের মধ্যে থাকি, লাইট জ্বলতে থাকে, রাতের বেলাও আমাদের ঘরে লাইট জ্বলতে থাকে, আমরা আলোর সেই আলোতেই থাকি, বাইরের আলোতে খুবই আমরা কম যাই। সো কি হয় যে আমাদের বডি কনফিউজড হয়ে যায় যে আসলে দিন কখন রাত কখন, বিকজ আমাদের বডি অলওয়েজ একটা আর্টিফিশিয়াল লাইটের মধ্যে আছে, ন্যাচারাল লাইটে আমরা খুব কম যাচ্ছি। ওকে, সো এই যে আর্টিফিশিয়াল লাইটের মধ্যে লম্বা সময় থাকা বা সারাদিন রাত থাকা, এটাতে আমাদের সার্কাডিয়ান রিদমটা চেঞ্জ হয়ে যায়। সো আমাদের কি করতে হবে, আমাদেরকে আউটডোর স্পেসে যেতে হবে মর্নিং টাইমে। হ্যাঁ, তো এটা আপনি কিভাবে করবেন, যারা বাসায় আছেন, ওরকম কোনো অফিসে যেতে হচ্ছে না অথবা ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে না, তারা কি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আলোতে যাবেন। ওই যে বললাম, ঘরের বাসার জানালা দরজা সব, জানলা পর্দা টর্দা সব খুলিয়ে দিবেন, বারান্দাটা খুলে দিবেন। হ্যাঁ, হয়তো বারান্দায় বসে বসে নাস্তাটা করলেন, অথবা ছাদে বসে বসে নাস্তা করলেন, নাস্তাটা নিয়ে হয়তো ছাদে চলে গেলেন, ওখানে বসে করলেন, বা বারান্দায় বসে করলেন। হ্যাঁ, মানে আর্টিফিশিয়াল লাইট ছাড়া ন্যাচারাল লাইটে কিছুক্ষণ বসলেন, ছাদে যেয়ে কিছুক্ষণ হেঁটে আসলেন, ঘুরে আসলেন, কারোর সাথে তো ফোনে কথা বলছেন, বারান্দায় বসে কথা বলেন, ছাদে যেয়ে কথা বলেন। হ্যাঁ, ইন্টেনশনালি আপনাকে টাইম সেট করতে হবে যে কোন সময়টা আপনি বাইরে থাকবেন। সকালবেলা আপনি মর্নিং ওয়াক করে আসেন, যদি আশেপাশে এরকম বাসার নিচে হাঁটার মতো জায়গা থাকে বা আশেপাশে কোনো পার্ক থাকে, আর্লি ঘুম থেকে উঠে আপনি বাইরে হেঁটে আসেন। ঠিক আছে, তো যতটা সম্ভব ডে লাইটে থাকতে হবে। হ্যাঁ, এরপর বিকালের দিকে আপনি আরেকটু বিকালের আলোতে যাবেন। ঠিক আছে, বিকালবেলা হয়তো নিচে যে একটু কিছুক্ষণ হেঁটে আসলেন, আবার ছাদে গেলেন, আবার বারান্দায় গেলেন, এগুলো তো আমাদের জন্য অ্যাভেলেবল। যারা হয়তো গ্রামে আছেন অথবা আশেপাশে খোলা জায়গা আছে, বা বিদেশে যারা আছেন, তাদেরও দেখা যায় বাসার আশেপাশে অনেক ওপেন স্পেস থাকে, হাজার মতো জায়গা থাকে, তো তারা কিছু আউটডোর অ্যাক্টিভিটিস করলেন, বাসার সামনে জায়গাটাতে বসে কিছুক্ষণ বসে থাকলেন, ওখানে কিছু কাজ করলেন। ওকে, যেমন আমার কথা যদি বলি, আমি চেষ্টা করি প্রতিদিন সব মোটামুটি সানডে টু থার্সডে, আমি আমার বাসা ধানমন্ডিতে, ধানমন্ডি লেকের কাছাকাছি, তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি 7:30টার দিকে ধানমন্ডি লেকে চলে যাই, যে আমি 1-1.5 ঘন্টার মতো ধানমন্ডি লেকে টাইম স্পেন্ড করি, হাঁটাহাঁটি করি। হ্যাঁ, সো দিস ইজ ওয়ান্ডারফুল। এটা একটা নেচারের মধ্যে থাকা, যেখানে পানি আছে, একটা গাছপালা আছে। হ্যাঁ, এরকম জায়গাগুলোতে আপনি যখন নিজেকে যত এক্সপোজ করবেন, তত আপনার সার্কাডিয়ান রিদম ভালো হবে। হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে আমি আবার ছাদে যাই, বাসায় এসে সকালবেলা আমি একটু ওখানে ঘুরে টুরে এসে নাস্তা করে আমি শিফা ওয়েলনেসের কাজ নিয়ে বসি। তারপর হয়তো 11টা-12টার দিকে যদি খুব বেশি কড়া রোদ হয়, তাহলে অত যাই না, রোদ একটু কম হলে, একটু কমফোর্টেবল হলে, তাহলে আমি আবার ছাদে যাই, হয়তো আধা ঘন্টার মতো ঘুরে আসি। হ্যাঁ, বিকালবেলা যদি সময় পাই, আবার আমি একটু বাইরে যাই। ঠিক আছে, এখন তো সন্ধ্যা একটু তাড়াতাড়ি হয়, 5:30টার মধ্যে হয়ে যায়, তো যদি টাইম পাই তাহলে আমি আবার একটু বাইরে যাই, ঘোরাঘুরি করে আসি, অথবা আবার একটু ছাদে যাই। হ্যাঁ, আর এমনিতে আলহামদুলিল্লাহ আমার ঘরে ন্যাচারাল লাইট অনেক, সো দিনের বেলা ম্যাক্সিমাম টাইমে আমি পর্দা টর্দা খোলা রাখি।
তো এই জিনিসগুলো আপনাকে ইন্টেনশনালি করতে হবে। ওকে, যে আপনাকে বারান্দায় যাওয়া, ছাদে যাওয়া, আউটডোর স্পেসে যাওয়া, এগুলো কিন্তু নন নেগোশিয়েবল। দিস হ্যাজ হিলিং পাওয়ার্স। হ্যাঁ, এই যে আপনি রোদে যাচ্ছেন, একটা ডে লাইটে যাচ্ছেন, একদম ডিরেক্ট রোদ না হলে একটা ডে লাইটে যাচ্ছেন, এই জিনিসটা আপনার বডির জন্য হিলিং। হ্যাঁ, দেখেন আমাদের আমাদের বডি কিন্তু ইনডোর স্পেসের জন্য তৈরি না, আমরা কিন্তু ইনডোর স্পেসে থাকার জন্য তৈরি হই নাই। হ্যাঁ, আমরা কিন্তু নেচারের সাথে থাকবো, নেচারের মধ্যে থাকবো, সেজন্য আমরা তৈরি হয়েছি। ওকে, সো যখন আমরা আসলে আমাদের যে ফিতরা বা আমাদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট সেগুলো থেকে আমরা যখন দূরে সরে আসি, তখনই আমাদের বডিতে অনেক সমস্যা হয়। তো এখন আমাদের জীবনটা কেমন হয়ে গেছে যে আমরা খাবার খাই আর্টিফিশিয়াল, তাই না? সব খাবার খাচ্ছি আর্টিফিশিয়াল খাবার, প্রসেসড খাবার, যেগুলো নেচারে পাওয়া যায় না। ন্যাচারাল খাবার থেকে, নেচার থেকে আমরা কি পাচ্ছি? ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো হচ্ছে একদম ন্যাচারাল র খাবার বা একদম ন্যাচারাল নেচারে যে ফর্ম আছে সেটা থেকে আমরা খাচ্ছি। বাট যখন আমরা সেটাকে অনেক বেশি প্রসেস করে ফেলছি, প্রসেসড খাবার খাচ্ছি, সেটা ন্যাচারাল থাকছে না, আর্টিফিশিয়াল খাবার হয়ে যাচ্ছে। চিপস, কেক, বিস্কিট, এগুলো তো মানে বাদিয়ে দিলাম, এগুলো তো ফুলি আর্টিফিশিয়াল খাবার খাচ্ছি, আর্টিফিশিয়াল। আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই, আমরা নেচারের মধ্যে যাই না, সারাক্ষণ আমরা নেচার থেকে অনেক দূরে। হ্যাঁ, সো আমরা যদি নেচার থেকে দূরে থাকি, উই ক্যানট হিল আওয়ারসেলভস, উই আর ন্যাচারাল বিইংস। আমাদের নেচারের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা আমাদেরকে হিল করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের বডিটা এমন ভাবে তৈরি হয়েছে যে আমরা সূর্য যখন উঠবে তখন আমরা ঘুম থেকে উঠবো, সূর্য যখন ডুবে যাবে তখন আমরা ঘুমাতে যাবো। ঠিক আছে, এভাবে আমাদের বডিটাকে আল্লাহ তৈরি করেছেন। শুধু আমরা না, মোটামুটি সব নকশনাল যে প্রাণীগুলো আছে সেগুলো বাদে সব প্রাণী কিন্তু এভাবেই চলে, যে যখন সূর্য উঠে তখন সব প্রাণীরা ঘুম থেকে উঠে যায়, যখন সূর্য ডুবে যায় তখন প্রাণীরা ঘুম থেকে উঠে যায়, এক্সেপ্ট ফর দ্য নকটার্নাল ডগস। হ্যাঁ, আমরাও কিন্তু সেরকম, আমাদেরও কিন্তু আল্লাহ সেভাবে বানিয়েছে, কিন্তু আমরা কি করেছি? আমরা সব উল্টাপাল্টা করে ফেলছি, তাই না? আমরা ঘুম থেকে উঠি অনেক দেরিতে, আমরা ঘুমাতে যাই অনেক পরে। আমরা যদি নেচার থেকে দূরে চলে যাই, আমাদের ন্যাচারাল ইনস্টিংক্টস থেকে, আমাদের ন্যাচারাল যেভাবে আল্লাহ আমাদের বডি তৈরি করেছিল তার থেকে যদি দূরে চলে যাই, তাহলে তো আমাদের বডিতে ইমব্যালেন্সেস আসবেই। সো বডিকে যদি আমরা হিল করতে চাই, ব্যালেন্সে নিয়ে আসতে চাই, আমাদেরকে নেচারের কাছাকাছি যেতে হবে। তো ঢাকা শহরে আমরা নেচার কোথায় পাবো? ওই যতটুকু পাই, যতটুকু ডিলাট পাই, যতটুকু একটু গাছপালা পাই, যা কিছু পাচ্ছি তার মধ্যেই যেতে হবে। আর যারা ন্যাচারাল জায়গা বা ন্যাচারাল বিউটি আছে, এরকম জায়গায় যারা আছেন তাদের জন্য তো খুবই ভালো। ওকে, ঠিক আছে। সো আপু, আমাদের রুম একদম অন্ধকার, নিজেদের বাড়িতে চেঞ্জও করা যাবে না, অন্ধকার যখন থেকে লাইট জ্বালিয়ে রাখতে, পড়াশোনা কাজের জন্য রুমেই থাকবে সব। আচ্ছা আপু, আপনার রুমটা অন্ধকার, ঘর বাসায় কি এমন কোনো রুম নেই যেখানে একটু আলো আছে? বা ওই যে বারান্দা বললাম, বারান্দা থেকে একটু বারান্দায় টাইম স্পেন্ড করবেন। হ্যাঁ, সারাক্ষণ বসে থাকতে হবে তা না, যতক্ষণ পারেন কিছুক্ষণ বারান্দায় বসে থাকেন না, যতক্ষণ পারেন কিছুক্ষণ বারান্দায় টাইম স্পেন্ড করেন। হ্যাঁ, কারোর সাথে ফোনে কথা বলছেন, বারান্দায় বসেন, একটু চ্যাটিং করছেন, ফোন ইউজ করছেন, বারান্দায় বসেন, ছাদে চলে যান, ছাদে যে কিছুক্ষণ বসে আসেন, ছাদে যে কিছুক্ষণ বইটি করে আসেন। ওকে, এগুলো ইন্টেনশনালি করতে হবে, এগুলো আপনাকে রুটিনে নিয়ে আসতে হবে, এগুলো আপনার ন্যাচারাল হয়ে যেতে হবে। আস্তে আস্তে এগুলো আপনাকে ডিফল্ট লাইফস্টাইলে নিয়ে আসতে হবে। ওকে, সো এই যে স্লিপ ওয়েল, হ্যাঁ, এই যে ঘুমানো, এটা হচ্ছে আপনাদের টাস্ক। এই সপ্তাহের কাজ হচ্ছে ঘুমানো ঠিকঠাক মতো। ওকে, তো আপুরা, আমাদের সেশন আজকে এখানেই শেষ। আমি জাস্ট কিছু কোয়েশ্চেন নিব, দুই একটা কোয়েশ্চেন নিয়ে আমরা 5 মিনিটের মধ্যে সেশন শেষ করে ফেলবো। এরপর আপনাদের যে কোয়েশ্চেন গুলো থাকবে আপনারা ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে ড্রপ করবেন। হ্যাঁ, আর আগামীকালকে আমাদের সেশন হবে স্ট্রেস সাপ্লিমেন্টস এগুলো নিয়ে। সো ইনশাআল্লাহ আগামীকাল সবাই থাকবেন। আগামীকাল আমাদের লাস্ট সেশন। আই রিয়েলি ফিল স্যাড যে আপনাদের সাথে আমার এই সুন্দর সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো কালকে শেষ সেশনে সবাই অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমি একটু কোয়েশ্চেন্স গুলো দেখি। আপু, 1 AM এর আগে বেডে যেতে না পারলে বিফোর ফাজার টাইম 4 আওয়ার্স ঘুম হয়, আফটার নামাজ বাকি 6 আওয়ার্স ঘুম ফিল আপ করলে এটা হ্যাঁ প্রপার স্লিপ হবে, সমস্যা নেই। আপনার যদি নামাজের পরে সুন্দর ঘুম হয় নো প্রবলেম। তবে রাতে 1টা বাজাটা ঠিক না। ওকে, রাতে 1টা বাজানোটা ঠিক না। এই ব্যাপারে আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে ঘুমের মধ্যে ডিপ স্লিপ যেটা, যত বেশি ডিপ স্লিপ হবে তত বেশি রেস্টোরেটিভ স্লিপ হয়, অর্থাৎ হিলিং স্লিপ হয়। তো এই যে রেস্টোরেটিভ স্লিপ যেটা, সেটা কিন্তু আর্লি আওয়ার্সে হয়, মানে সন্ধ্যা 7টা থেকে রাতে 12টা 1টার মধ্যে যে ঘুমটা হয়, সেই ঘুমটা আমাদের বডির জন্য হিলিং। এই সময়টাতে গ্রোথ হরমোন রিলিজ হয়, এই সময়টাতে আমাদের বডি বেটার হিল করে, আমাদের বডি ডিপ স্লিপে থাকে। সো আপনি যদি এই যে হিলিং যে টাইমটা সন্ধ্যা 7টা থেকে রাত 12টা মোটামুটি 12টা 1টা মিডনাইট পর্যন্ত, এই সময়টা যদি আপনি একদমই না ঘুমান, তাহলে আপনার বডিতে কিন্তু হিলিং যে স্লিপটা, রেস্টোরেটিভ যে স্লিপটা, সেটা হচ্ছে না। ওকে, যে কারণে আপনাকে আর্লি ঘুমাতে হবে। তো সন্ধ্যা 7টায় ঘুমাতে পারলে, 7টার মধ্যে ঘুমাতে পারলে বেস্ট, যেহেতু এটা আমাদের জন্য পসিবল না। রাতে 9টা 10টার মধ্যে যদি আপনি ঘুমান, অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ঘন্টা আপনি একটা হিলিং স্লিপ পাচ্ছেন। হ্যাঁ, বাট আপনি যদি 12টা 1টায় ঘুমান, তখন কিন্তু আপনি এই যে সুন্দর ঘুমের যে সময়টা, এটা পুরোটাই মিস করছেন। ঠিক আছে, এন্ড ঠিকঠাক মতো ঘুমানোর সাথে কিন্তু আমাদের অনেক হরমোনাল সিক্রেশনও রিলেটেড। হ্যাঁ, যেমন লেপটিন, গ্রেলিন, এগুলো হচ্ছে আমাদের স্যাটাইটি হরমোন বা হাঙ্গার হরমোন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের স্লিপের সাথে রিলেটেড। আমাদের পুরো স্লিপ হলে এই সিস্টেমগুলো উল্টাপাল্টা হয়ে যায়। তো সবার টার্গেট থাকবে রাতে 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, 9টার মধ্যে বেডে চলে যাওয়া, রাতে 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, এটা আইডিয়াল। যদি একদমই 10টার মধ্যে ঘুমানো না যায়, 10:30, হাইয়েস্ট 11টা হতে পারে। 11টা আমি প্রেফার করি না, আরো আগে ঘুমানোটা প্রেফার করি। সাপ্লিমেন্টস কতদিন নেওয়া উচিত? মানে মেলাটোনিনের কথা বলছেন? মেলাটোনিন সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন, 2-3 মাস তো নিতেই পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে আপুরা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের সেশন নিয়ে, এক্সারসাইজ এন্ড স্লিপ? এনি কোয়েশ্চেন? আচ্ছা, আই থিঙ্ক আর কারো কোনো কোয়েশ্চেন নেই। সো আমি শেষ করছি তাহলে এখানেই। ইনশাআল্লাহ আগামীকাল আবার কথা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।